যারা আজকে শুনতে এসেছে। আচ্ছা, মাইক্রোফোনে অন্য কেউ যদি কথা বলেন প্লিজ একটু বন্ধ করে নিন। শুধু স্পিকারের মাইক্রোফোনটি অন থাকবে। আমি নিজেকেও মিউট করছি আপাতত। আমাদের আলোচ্য বিষয় হলো পিরান্দেল্লো 6 ক্যারেক্টার্স। এই নাটকটা বাংলাতে হয়েছে। 6 ক্যারেক্টার্স, নাট্যকারের সন্ধানে 6টি চরিত্র। পিরান্দেল্লোর অন্য আর একটা মেজর নাটকও বাংলাতে হয়েছে, শের আফগান নামে, হেনরি দ্য ফোর্থ। পিরান্দেল্লোর নাটক সম্বন্ধে সংক্ষেপে কিছু আলোচনা করা যায় না, কিন্তু একটা কথা সত্যি যে কোনো পিরান্দেল্লোর উপরে যে কোনো বই, যে কোনো লেখাতেই দেখতে পাবে যে প্রথম কথা হচ্ছে যে পিরান্দেল্লোর নাটক পড়বার জিনিস নয়, এটা দেখবার জিনিস। স্টেজে এটা দেখতে হবে। এই যে অ্যাসপেক্টটা, মানে এটা সর্বজনবিদিত সত্য, তাহলেও পিরান্দেল্লোকে কেন যে সাহিত্যের পাঠ্য করা হয়েছে আমি সেটা বুঝি না। কিন্তু যা হোক, যারা পাঠ্য করেছেন তারা নিশ্চয়ই ভেবে চিন্তেই করেছেন। এই ব্যাপারটা নিয়ে একটুখানি কেউ কি মাথা কখনো ঘামিয়েছে যে এটা পড়বার জিনিস নয়, এটা দেখবার জিনিস? এটা থিয়েটার পড়বার জিনিস, ছাপা হরফে পড়বার জিনিস না। আমরা আগে একটা লেকচারে দেখলুম যে অয়দিপাউস নাটকটা আমরা কিচ্ছু বুঝবো না যতক্ষণ না ওটা আমরা স্টেজে দেখছি। ওই যে কোরাসের নাচ, ওই যে কোরাসের কথা, ওই যে তৃতীয় স্ট্যাসিমন যেটাকে বলা হয়, থার্ড কোরাস বলে, যেটা লস স্ট্যাসিমন, সেটা যে রেলিভেন্ট নাটকের একটা মৌলিক মানে বেসিক জায়গা, সেটা বুঝতে পারবো না। এবং শেষে অয়দিপাউস এবং কোরাসদের যে সংলাপ বিনিময়, সেটাও যতক্ষণ না কোরাসের নৃত্য ভঙ্গিমা সহকারে আমরা দেখছি ওই গ্রিক স্টেজে, ততক্ষণ বুঝতে পারবো না যে ওইটা একটা কোনো সেই মহান রাজার নির্মম পতনের নাটক নয়, এক স্বৈরাচারী যে দেশে প্লেগ ছড়িয়েছে তাকে ধিক্কার দেওয়ার নাটক, রাজনৈতিক নাটক। তো এইরকমই সব ক্ষেত্রেই কিন্তু মঞ্চায়নের একটা ব্যাপার থাকে। কোনো নাটক মানে পোস্ট মডার্নিস্টরা বলে থাকেন যে নাট্যকারের মানে কি বলে, অথারের ইন্টেনশন আমরা জানতে পারি না কখনো, কিন্তু আমি জানি যে নাট্যকার নাটকটা লেখেন মঞ্চায়িত করার জন্য। ওই ইন্টেনশন সম্বন্ধে পোস্ট মডার্নিস্টরা যাই বলুন না কেন আমি বিশ্বাস করবো না। শেক্সপিয়ার অতগুলো নাটক লিখেছিলেন স্টেজ না করার জন্য, এদিকে ছাপানো নেই কেন রে ভাই? তা ওইটা হচ্ছে নাট্যকারের উদ্দেশ্য। নাটককে যত ভালো নাটক সেটা তত ভালো স্টেজে খুলে বলে তত ভালো নাটক। পিরান্দেল্লোর নাটকও তাই। এই যে স্টেজের একটা ভাষা আছে, আমরা বলি ভাষাটার একটু আচ্ছা, তোমরা আগের দিন, আমি কিন্তু শুধু ছাত্রদের উদ্দেশ্যেই বলছি, কেমন কাজে তুমি কতটাই এসে যাবে। যারা অন্য শিক্ষক শিক্ষিকা আছেন তারা ভাববেন না যেন আমি তাদের পেট্রোনাইজ করছি, তা নয়, ছেলে মেয়েদের জন্য বলো। আগের দিন গোস্ট নিয়ে একটা সেশন হলো, কাজে গোস্ট নাটকের সঙ্গে তোমরা পরিচিত। গোস্ট নাটকের একেবারে ওপেনিং সিনটা ভেবে দেখেছো কখনো কিরকম? সেটা এইরকম, স্টেজটা খুললো, আমরা দেখছি যে একটা খুব সুন্দর মেয়ে বেশ চমৎকার পোশাক পরে একটা পিচকিরি দিয়ে গাছে জল দিচ্ছে। মানে স্টেজের পেছন দিকটাতে একটা গ্রিন হাউস আছে, সেটায় পর্দাটা খুললেই আমরা দেখতে পাই সে পিচকিরিটা হাতে দাঁড়িয়ে আছে, তার মানে গাছে যে জল দিচ্ছিল। আমরা মুহূর্তের মধ্যে একটা সুন্দর দৃশ্য কল্পনা করে নিই। এই শকুন্তলা যেরকম সকালবেলায় ভোরবেলাতে গাছে জল দিত, কি বিদায় অভিশাপে দেবযানী বলছে যে জলশেখ করিতাম তরু আলো বালে, সেরকম একটা চমৎকার মধুর দৃশ্য আমাদের সামনে ভেসে ওঠে। কিন্তু যেটা ঘটছে সেটা অন্য। সেটা যে মেয়েটা ওই পিচকিরিটা একটা লাঠির মতন ব্যবহার করছে, করে একটা লোককে ঘরে ঢুকতে দিচ্ছে না। সেই লোকটা বেচারা গোছের, একটু মানে দরিদ্র গোছের জামা কাপড় দেয়, বেচারা জলে ভিজে গেছে, তারা একটা পা কাঠের খোঁড়া মতন লোক, তাকেও ঘরে ঢুকতে দেবে না। মুহূর্ত মধ্যে ওই পিচকিরিটা, ওই যে সুন্দর রোমান্টিক পিচকিরিটা লাঠি হয়ে দাঁড়ায়। এদের দুজনের পোশাকের তফাৎ থেকে আমরা বুঝতে পারি এ বড় লোক ও গরিব। গরিব মানুষটা জলে ভিজছে, তাকে ঘরে ঢুকতে দিচ্ছে না, তেমন
তারপরে দেখি ও লোকটা কিন্তু অগ্রাহ্য করে ঢুকে পড়লো মেয়েটার বারণ সত্ত্বেও, এবং তাকে বলছে যে ড্যাম ইফ আই গো অ্যাওয়ে, কিছুতেই যাব না যতক্ষণ না আমার কথা বলছি। মেয়েটা শুনতে বাধ্য হয়। কথাটা কি না, বলে আমার সঙ্গে চলে আয়। মেয়েটা বলে আমি তোমার সঙ্গে যাবো কি, আমি এখানে বড় লোকের বাড়িতে মানুষ হচ্ছি। বলে আমি তোর বাবা। এই যে লোকটা গায়ের জোরে যখন ঢুকে পড়লো কাঠের পা ঠকঠকিয়ে, স্টেজের ভাষায় কিন্তু তখন একটা ভিলেনিশ লোক, তার শারীরিক বিকৃতিটা তার চারিত্রিক বিকৃতির একটা প্রকাশ। সে এসে মেয়েটাকে যেন সেট করছে, এই বলিউডের ফিল্মেই যা দেখতে পাবে বা পুরোনো বলিউডের ফিল্মে, সে মেয়ের বাবাকে কবজা করে রেখেছে, এই মেয়েটা করতেছে আমাকে বিয়ে করতেই হবে গোছের ব্যাপার, মেলোড্রামার ছকে আর কি, সেই রকম। কিন্তু তারপর থেকে মেয়েটা বলে তোমার বাবা তো কি হয়েছে, আমি তোমার সঙ্গে যাবো না, আমি এখানে বড় লোকের বাড়িতে মানুষ হয়েছি। তখন আমার মনটা মেয়েটার প্রতি বিরূপ হয়, ওই লোকটার কোনো একটা অধিকার আছে বলে মনে হয়। তাও বলে কেন, মেয়েটা বলে কেন, তখনও বলে যে চলে আয়, আমি একটা সুমিখানা খুলছি, সেখানে মেয়ে ছেলের দরকার। অমনি আমাদের মনটা বাপের প্রতি বিরূপ হয়, মেয়েটার প্রতি ফিরে আসে। মেয়েটা বলে যে আমি গেলে কি পাবো, একটা গাউন আমাকে দেবে। বলি আরে কিন্তু কোনো মানে নৈতিক কে নেই, মেয়েটা কি বল। বাপটা তখন বলে যাও সে আমায় দিতে হবে না, তুই এমনি পাবি, একটা মাল্লা ফাল্লা কাউকে ক্যাপ্টেন ফ্যাপ্টেনকে লোটকে নিয়ে। মানে এই যে কুৎসিত থেকে কুৎসিততর জায়গায় ব্যাপারটা চলে যাচ্ছে, কারুর কোনো নীতিগত মানে এটা কিন্তু স্টেজের মধ্যে পরিষ্কার আমরা দেখতে পাই। তবে ওই জায়গাটা আমাদের মনে পুরোদস্ত এফেক্ট তৈরি করে। এবং নাটকের বিষয়টা কি, নাটকের বিষয়টা হচ্ছে যে আমাদের পুরনো মূল্যবোধ গুলো এখন ভণ্ডামি হয়ে আমাদের ঘাড়ে চেপে বসেছে, আমরা সেগুলো কামাকড়ে ধরেছি, সেগুলো প্রেত, সেগুলো আমাদের বাঁচতে দিচ্ছে না। যেখানে যা কিছু জীবনের, যেমন অসওয়াল্ড সে রোগে মরে গেল, মিসেস অ্যালভিন তিনি নিজের স্বামীকে নিতান্তই অপদার্থ লম্পট এবং বদলোক জেনেও পুরনো মূল্যবোধ বশত তার নামে একটা অরফানেজ তৈরি করে তাকে গ্লোরিফাই করার চেষ্টা করছিল, অরফানেজটা পুড়ে গেল। তো এই যে পুরনো মানে মূল্যবোধ নিয়ে সারা নাটকের মধ্যেই এই যে ডিগবাজি খাওয়া আছে, সেটার মুখপাত্র কিন্তু একদম শুরুতে ইপসন করে দিয়েছেন স্টেজের ভাষা দিয়ে। ওই যে লাঠি দিয়ে মানে পিচকিটা লাঠি হয়ে যাচ্ছে, সেটাকে অস্বীকার করে খোঁড়া লোকটা ঢুকছে ঠক ঠক করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইটা হচ্ছে স্টেজের ভাষা। এটা আমাদের, আমি সবাইকে অনুরোধ করবো যে যখন কোনো নাটক করবে না, ওটা সিনেমার মতন দেখছি এরকম কথা ভেবো না, বা কতগুলো হরফ টান, চোখের সামনে একটা স্টেজকে কল্পনা করো, এই স্টেজের মধ্যে ব্যাপারটা ঘটছে, এইটা কর। তার জন্য নাটক কিছু কিছু মানে যথেষ্ট পরিমাণে নাটক দেখা দরকার, যাতে করে স্টেজ জিনিসটা তোমার চৈতন্যের মধ্যে ঢুকে যায়। তখন দেখবে যে নাটক করলে তুমি দেখবে যে স্টেজের মধ্যে চরিত্রগুলো কিভাবে ঘোরাফেরা হাঁটা চলা কি করছে, এবং নাটকটা একটা অন্য আরো একটা গভীরতর মাত্রা বেরিয়ে আসতে আরম্ভ করে। তো এটা আমি পিরান্দেলোর ভূমিকা হিসেবে বললাম, যে কারণ পিরান্দেলোর নাটককেও বলা হয় ওটা থিয়েটার, ওটা পর্দার জিনিস নয়। নাট্যকারের সংগ্রামী ছটি চরিত্র বা 6 ক্যারেক্টার, এই নাটকটাকে নাটকে তো নানান রকম ধারা এসেছে, এটাকে থিয়েটার অফ দ্য গ্রোটেস্ক বলা হয়। কথাটা পিরান্দেলোর আবিষ্কার নয়। এমনকি কথাও বলা যায় না যে প্রথম মহাযুদ্ধের এক বিশ্বযুদ্ধের প্রতিঘাতে এইরকম ধরনের অদ্ভুত চিন্তা জেগে উঠেছিল, যেটা অ্যাবসার্ডিস্ট ড্রামা সম্বন্ধে বলা হয়। তাও না, প্রথম বিশ্বযুদ্ধ লাগবার একটু আগেই চিয়ারেলি বলে একজন নাট্যকার, তিনি একটা নাটক লিখেছিলেন দ্য মাস্ক অ্যান্ড দ্য ফেস, আ গ্রোটেস্ক ইন 4 অ্যাক্টস মনে হচ্ছে, সেটা 16 সালে অভিনয় হয়েছিল। এই গ্রোটেস্ক ব্যাপারটা কি, এটাকে বাংলায় যদি করা হয় তাহলে এটাকে কিম্ভূত থিয়েটার ছাড়া আর কিছু বলা যায়। অ্যাবসার্ড থিয়েটারকে আমরা যেমন উদ্ভট থিয়েটার বলতে পারি, গ্রোটেস্ককে কিম্ভূত থিয়েটার বলতে পারি, যে এর মধ্যে সবকিছুই একটু বিকৃত হয়ে আসছে। এটা অবশ্যই যে বিকৃত হয়ে আসছে, এটা আমার ব্যাখ্যা আমি দিব, এটা সর্বক্ষেত্রে সত্যি নাও হতে পারে, কিন্তু 6 ক্যারেক্টার্স এর ক্ষেত্রে এটা সত্যি হবে বলে আমার মনে হয়। ব্যাপারটা কি না,
গ্রটেস্ক থিয়েটারের উদ্ভব কিন্তু ইটালিতে, অন্য কোথাও নয়। ওই নিরোর একটা প্যারিস তৈরি করছিল নিরো, সেই রোমান পাগলা নিরো। তো সেটা পরিত্যক্ত হয়, চাপা পড়ে যায়, হেন তেন, পরে সেটাকে মাটির তলায় উদ্ধার করা যায় অনেকখানি তারা অবিকৃত, এবং সেখানে অদ্ভুত অদ্ভুত সব ছবি, ডিজাইন, ডেকোরেশন, তার মধ্যে কিম্ভূত প্যাটার্নের ছবি সব ছিল। সেগুলোকে তখনকার দিনে কোন ছকে ফেলা যায়, তখন ওইগুলোকে গ্রটো, গ্রটো মানে কেভ, গ্রটোয়েস্ক, গুহাসুলভ, তো তাই থেকেই গ্রটেস্ক কথাটা এসে গেছে। যে কোনো রকমের কিম্ভূত আঁকা টাকা যা আমাদের প্রচলিত ধারণার সঙ্গে মেলে না। ছবির মধ্যে যেমন ধরো একটা সিমেট্রি বা ধারাবাহিকতা, একটা অর্থ, একটা বক্তব্য, এরকম ব্যাপার আছে, কিন্তু এতে সেরকম নেই। খুব সুন্দর লতা পাতা অমুক, মাঝখানে একটা বিকট মুখোশ বসা, এই ধরনের যে ব্যাপার, একে গ্রোটেস্ক বলা হয়। গ্রোটেস্কের উৎপত্তির, গ্রোটেস্কের উপরে কাজ হয়েছে, তোমরা নাম শুনেছো হয়তো, পড়নি, বাকতিনের কাজ আছে রাবেলের উপরে। তবে গ্রোটেস্ক আমাদের দেশেও আছে। গুগল সার্চ করে ইমেজ দেখবে কীর্তিমুখ, কীর্তিমুখের ইমেজ দেখে নিও, তাহলে দেখবে যে গ্রোটেস্ক ফিগার আমাদেরও আছে। তিব্বতী মুখোশ, তাতে গ্রোটেস্ক আছে। ইন্দোনেশিয়ার মুখোশের মধ্যে তো ভীষণভাবেই গ্রোটেস্ক দেখতে পাওয়া যায়। গ্রোটেস্ক কালচার আছে। এখন থিয়েটার কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ফর্মাল জিনিস। থিয়েটার, যদিও থিয়েটার চিরকাল প্রগতির প্রতীক বলে ধরা হয়েছে এবং প্রগতিমূলক কাজই সে করে গেছে, থিয়েটার সবচাইতে ডেঞ্জারাস ওয়েপন, যে কোনো প্রতিবাদের সবচাইতে সাংঘাতিক ওয়েপন হচ্ছে থিয়েটার, যার জন্য ওই সমস্ত নিষেধাজ্ঞা টিষেধাজ্ঞা পড়ে না, গোড়াতে থিয়েটারের উপরে কোপটা মারে, এই থিয়েটার চলবে না, সেই থিয়েটার চলবে না। তো কিন্তু ফর্ম হিসেবে থিয়েটার যথেষ্ট কনভেনশনাল, কতগুলো প্রত্যাশার ওপরে থিয়েটার দাঁড়িয়ে থাকে। যদি সেটা না মেটে তাহলে লোকে সেটাকে থিয়েটার বলে মানবে না। এই যে সিক্স ক্যারেক্টার, এর প্রথম শোটা বেশ একটা কোন উতরে গিয়েছিল, কিন্তু রোমে দ্বিতীয় শো হবার সময় প্রায় হল ঘরের মধ্যে দাঙ্গা বেঁধে যায়। একদল বলছে এই আবার থিয়েটার নাকি, এটাকে এক্ষুনি বন্ধ করো, যত বাঁধাও। আর একদল বলছে না না, ওটা হোক না, হতে দাও না, দেখতে দাও না। এই করে বিশাল অশান্তি, বিশাল অশান্তি। নাটকের শেষে যে অথারকে ডাকা হয়, আপনি এসে অভিবাদন নিন, অথারকে ডাকা যায়নি। বীরেন্দ্র দত্তর মেয়ে ব্যাক স্টেজের ব্যাকডোর দিয়ে পালিয়ে গাড়ি চড়তে যাচ্ছে যখন, তখন বেশ কিছু দর্শক থাকে তাদের আক্রমণ করতে আসে, ঢিল পাটকেল বা ডিম টমেটো ছুঁড়ে ছুঁড়ে। সৌভাগ্যক্রমে তারা পালিয়ে যেতে পারে। কিন্তু তারপরে এই নাটকটা জগৎ বিখ্যাত হয় এবং প্রচুর প্রচুর প্রভাবশালী। তো কিন্তু এই নাটকটাকে আমরা যদি এমনি নাটক মানে নাটকের টেক্সট হিসেবে অ্যানালাইজ করি, তাহলে দেখবো যে নাটকটার মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একেবারেই কিছু নেই। ধরো নাটকের তো একটা কাহিনী থাকে, গল্প নেই। নাটকের একটা নির্দিষ্ট স্পেস থাকে, এখানে তাও নেই। হ্যাঁ, একটা রিহার্সাল রুম, একটা স্টেজে রিহার্সাল হচ্ছে, এইটা। কিন্তু স্টেজটা তো নাটক নয়। স্টেজে একটা কিছু সেট হবে, একটা কিছু কাহিনী হবে, যেটার ওরা প্রস্তুতি নিচ্ছিল রিহার্সাল করবে বলে, এমন সেটা ঘটে না। প্রত্যেকে উটকো কটা লোক এসে হই হই বাধা, যে আমাদের গল্পটা করে দেখাও, আমাদের গল্পটা করে দেখাও, আমাদের গল্পটা শেষ করা হয়নি, ইত্যাদি। কাজেই কাহিনী নেই। আচ্ছা, ওই যে ছটা উটকো লোক এলো, তারাও কিন্তু তাদের গল্পটাও আমরা ঘটতে দেখছি না স্টেজে। একটা দৃশ্য কুচো মতন হলো, দুটো তিনটে ডায়ালগ, আর একটা দৃশ্য হব হব করে হলো না, কারণ ছেলে বলে যে আমি কোনো কথা বলিনি, মার ঘরে ঢুকেছিলাম, বেরিয়ে গেছিলাম বাগানে। কাজে সেই দৃশ্যটাও আসলে হয়। তার মানে নাটকের ঘটনা বলতে বস্তুত কিছুই ঘটলো না, ওই বাপ মেয়ের দৃশ্যটা ছাড়া। সেটাকে আবার তক্ষুনি একবার ইমিটেট করে দেখানো হতো, এবং তাই নিয়ে হাসাহাসি পর্যন্ত করা হতো, অর্থাৎ ওটা রিয়েল হচ্ছে না কিছু। কাজেই নাটকটার কোনো কাহিনী, স্টোরি বা প্লট রইল না, একেবারেই রইল না। চরিত্র, তার যাদের নিয়ে চরিত্র মানে তৈরি করা হলো, মানে নাটকটা শুরু করা হলো, তারা কিন্তু একজনও চরিত্র নয়।
তারা অভিনেতা এবং লিড অ্যাক্টর, লিড লেডি, জুভেনাইল অ্যাক্টর মানে জুভেনাইল চরিত্রে স্পেশালিস্ট অ্যাক্টর, ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সরলা বালা সে একটি, এইরকম সমস্ত। তাছাড়া সেকেন্ড লেডিও আছে। এরা কিন্তু কেউ চরিত্র নয়, কারণ এদের কোনো ব্যক্তিগত জীবন নেই। এরা স্টেজে নামে, সেই হিসেবে শুধু অভিনেতার ভূমিকায় এরা হাজির। এদের সম্বন্ধে একটা কিছু জানি, এরা কে, কোথায় থাকে, বাড়ি ঘর, জীবন, বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি, কি বৃত্তান্ত, কিচ্ছু নেই। এরা ব্যক্তি নয়। আর যারা এলো তারা কিন্তু, হ্যাঁ, তাদের একটা স্টোরি আছে। তারা বলছে যে তাদের একটা স্টোরি আছে, সেইটা করে দেখাতে হবে। কিন্তু সেই যে কোনো একটা গল্প, কাহিনী, ঘটনা, সেটা একটা পশ্চাৎপটের উপরে দাঁড়িয়ে থাকে। তো পশ্চাৎপটটা কোথায়? এই বাবা লোকটা কে? বাবা এবং মা তাদের বিয়ে হয়েছিল আমরা জানি, তার আগে জানি না, কোনো ব্যাকগ্রাউন্ড এদের নেই। ওই যে ক্লার্ক, বা যাকে আপাতত প্রেমিক বলে বলা যেতে পারে, সেই লোকটা একটা ক্লার্ক ছিল এইটা জানা যায়, কিন্তু তার আগের সে কি ছিল বা কোত্থেকে সে এসে হাজির হলো জানতে পারি না। এবং পরেও সে সম্পূর্ণ হারিয়ে যায়, ট্রেসলেস হয়ে যায়। ব্যাপারটা খুব ভাববার মতো যে ঘটনা নেই, চরিত্র নেই, তবু একটা নাটক স্টেজে ঘটে চলেছে, লোকে তো দিকে যাবেই, তাই না? আর আরো একটা যুক্তি আছে যে হ্যাঁ, কিন্তু অনেক আইডিয়া এখানে আসে যেগুলো আমাদের ভাবায় মানুষের ভূমিকা কি, আমরা অভিনয় করছি কিনা নিজেদের চরিত্রে, গল্পের যে চরিত্র তাদের নিজস্ব কোনো লাইফ আছে কিনা, এই প্রশ্নগুলো আসে। এগুলো দার্শনিক প্রশ্ন, ফিলোসফিক্যাল প্রশ্ন অবশ্যই, কিন্তু হেগেল কিংবা উইটগেনস্টাইনের বইয়ে তো তাহলে মানে সাহিত্যের অন্তর্গত হয়ে যেতে পারে। ওখানেও তো অনেক দার্শনিক আলোচনা আছে। ওগুলো তো নাটক নয়। এটা তাহলে নাটক কিসের? এটা একটা কিম্ভূত জিনিস। অতএব এটা গ্রোটেস্ক থিয়েটার বা থিয়েটার অফ দ্য গ্রোটেস্ক। তো এই যে এখান থেকে যে প্রশ্নটা কিন্তু ওঠে আসলে, এটা ঠিক এই আমি যেভাবে বলবো সেভাবে না হলেও ইঙ্গিতে বলেছেন যে থিয়েটার ব্যাপারটা কি, তাই নিয়ে পিরান্দেল্লোর গবেষণা। এটা থিয়েটার ব্যাপারটা কি, আমরা চরিত্রে অভিনয় করছি, চরিত্রগুলো আসে না নেই, অভিনেতাগুলো সত্যি কথা বলতে কি জ্যান্ত অভিনেতা কিনা সেটাও একটা, মানে তাদের কোনো জীবন আছে কিনা সেটাও একটা প্রশ্ন দাঁড়িয়ে যেতে পারে। এবং তার পিঠা আরো একটা প্রশ্ন আছে যেটা তোমরা ভেবে দেখতে পারো, সেটা হচ্ছে এই যে ওটা তো পিরান্দেল্লোর দুর্ভাবনা, ওটা নিয়ে আমাদের কি ভাবনা, তাই না? আমরা যারা নাটক করি এবং করাই, আমাদের ওটা নিয়ে অনেক দুর্ভাবনা থাকতেই পারে, কিন্তু দর্শক যারা আসছে তারা কি এটা নিয়ে চিন্তিত? অর্থাৎ কিনা আমি একটা রেমব্র্যান্ডের আঁকা একটা ভালো ছবি দেখলুম, আমি কি তখন কি কি পিগমেন্ট ব্যবহার করা হয়েছে, সেই পিগমেন্ট গুলো কোনখানকার কোন খনি থেকে এসেছিল, কিভাবে তিনি মিশিয়েছিলেন, এগুলো নিয়ে মাথা ঘামাই? নাকি আমি ছবিটাকে তারিফ করি? তা যদি হয় তাহলে রং সংক্রান্ত ভাবনাটা ওটা রেমব্র্যান্ডের ভাবনা, দুশ্চিন্তা। আমার দুশ্চিন্তা, আমার জীবন সম্বন্ধে কি আলোকপাত করছে এই নাটক? হ্যাঁ, কিছুটা করতে পারে, যে আমি যদি ভাবি যে আমিও শুধুমাত্র রোল প্লেয়িং করে যাচ্ছি কিনা, আমার যে পরিচিতি সেটা কি, এটা এইখান থেকে বলতে পারবো আর কি, যে এক্সিস্টেন্সিয়ালিস্ট সব ধারণা, সেগুলোর একটা রূপায়ণ পিরান্দেল্লোর নাটকে আমরা দেখতে পাই। কিন্তু সে আবার ফিলোসফি হয়ে গেল। যাব, থিয়েটার ব্যাপারটা কি, মানে কাহিনীটা থিয়েটার না তার স্টেজিংটা থিয়েটার, এটা একটা প্রশ্ন। দেখো, আমরা যখন থিয়েটার হলে যাই,
তখন দেখি পর্দাটা ফেলা আছে। কাজে আমরা আমাদের রিয়ালিটিতে বসে আছি, অডিটোরিয়ামে বসে হ্যাঁ ভাই না ভাই করে পরস্পর ঘাড় কাত করে গল্প করছি, কেউ চেঁচিয়েও আপনি এসছেন আমি এসছি, এরকম একটা ব্যাপার। তারপরেতে আলো ঠালো নিভে যায়, ও আমরা এই বাড়িতে হবে। তারপর তো ঘোষণা হয়, এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছে অমুক নাট্যগোষ্ঠীর পরিচালিত নিবেদন তমুক নাটক ইত্যাদি ইত্যাদি। তারপরে তো পর্দা ওঠে, ওই দিকে নাটকের জগৎটা সেইটা আমাদের সামনে মেলে ধরা হয়। কিন্তু এই নাটকটাতে গোড়া থেকেই পর্দা তোলা, অর্থাৎ আমি যে হলে ঢুকলুম আমি কোন বাস্তবতায় আছি, হ্যাঁ ভাই না ভাই তা ভাই ভালো আছেন তো ভাই এর বাস্তবে, নাকি ওই স্টেজে যে ঘটনা ঘটছে স্টেজের বাস্তবে, ওটা তো একটা অন্য বাস্তব, সেটা এখানে তুলে দেওয়া হলো। সেইটা আমি এবং ইন্দ্রজিৎ নাটকে দেখবে যে ওই কৌশলটা ব্যবহার করা আছে। পর্দা গোড়া থেকেই তোলা, বলা আছে যে লেখক লিখছে বসে অনেকক্ষণ ধরে লিখছে, তার মানে দর্শকেরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ করে সব ঝাঁক বেঁধে বা দু চারজন করে করে দর্শক আসছে, লেখক লিখেই যাচ্ছে বসে বসে। দর্শকেরা ঠিক বুঝছে না যে ওইটা বস্তুত একটা লোক বসে লিখছে নাকি লেখক চরিত্রের কেউ ওইখানে বসে লিখছে। এই এই ব্যাপারটা আরো ঝামেলা হয়ে যায়। আচ্ছা যাবো, আর একটা কথা এখানে বলে রাখি, নয়ন কবিরের পালা কেউ কি ইতিমধ্যে দেখে বা পড়ে বা কিছু, একটা কথা বলি, আমি ইউটিউবে যেটা আছে আমাকে দেবাদিত্য বললো, আমি দেখলাম ওটা পড়ে দেখে কিচ্ছু বোঝা যায় না নয়ন কবিরের পালা কি। ওই শ্যামল ঘোষ শ্যামল বরণ ঘোষ ওদের অভিনয় আমি স্টেজে দেখেছি। এই নয়ন কবিরের পালা সেটা একটা অভিজ্ঞতা, এই অডিও শুনে কিচ্ছু হয় না। নয়ন কবিরের পালায় কিন্তু পর্দাটা গোড়া থেকে ফেলা থাকে, আর পর্দার পেছনে বসে একজন করে একটা গান খুব খুব ভেজে ভেজে সুর একটা তোলবার চেষ্টা করে। আমরা সেটা শুনছি। ইতিমধ্যে অডিটোরিয়াম থেকে একজন লোক, সে হঠাৎ আর একটা কিছু গান বা ওই গানটাই হবে হয়তো, হাউ হাউ করে ভাঙাচোরা সুরে গাইতে গাইতে পাশে স্ক্রিন দিয়ে পর্দার সামনে উঠে আসে। ওই ভেতরের লোকটা হচ্ছে কবির, বাইরের লোকটা নয়ন। কবির ভেতর থেকে জিজ্ঞেস করে গাড়ি এলো, নয়ন বাইরে থেকে বলে না স্যার। তার মানে ওই পর্দার ওদিকের যে জগৎ আর এদিকের যে জগৎ, এই দুটোর মধ্যে একটা সংলাপ শুরু হয়ে গেল। অর্থাৎ ওদিকের জগৎটাও আছে আমাদের জগতে, আমাদের জগৎটা ওদিকের জগতে আছে। তারপরে নয়ন এটা ওটা কথা পড়ে, দেখুন দেখুন স্যার আমি নখগুলো সব কেটে কেটে কি করবো, এতক্ষণ কিছু করার নেই নখ খাচ্ছিল। তখন কবির ভেতর থেকে মুন্ডু বাড়ায়, বেরিয়ে আসে, কারণ মঞ্চের ভেতরের জগৎটা আমাদের কাছে চলে এলো, কিন্তু পর্দাটা পড়েই আছে। দুজনে কথাবার্তা বলে, ঠিক হয় যে একটা নাটক করা যাক। দর্শক আসন খালি নয়, কল্পনা করে নিলেই তো হলো যে ওখানে এখনো অনেক লোক আছে, অর্থাৎ আমরা যারা বসে দেখছি আমরা কেউ নেই, ওরা ধরে নিচ্ছে যে আমরা আছি এবং ওরা একটা নাটক করবে, এবং ওরা তখন দুজনে মিলে পর্দা দুটো সরায় এবং নয়ন কবিরের পালা শুরু হয়। আর নয়ন কবিরের পালা অতি অসাধারণ নাটক, ওটা নিয়ে আলোচনা মানে কিছু বলতে গেলে থামা খুব শক্ত হয়ে যায়, এত ইন্সপায়ারিং নাটক যে থামা শক্ত হয়ে পড়ে। বাংলা সাহিত্য বলো বা যাই বলো, সংস্কৃতির সবচেয়ে জোরালো নাটকের মধ্যে, এবং ইন্দ্রজিৎ যেমন, রক্তকরবী যেমন, নয়ন কবিরের পালা সেই রকম, চাঁদ বণিকের পালা এসব আছে। তো এই যে পিরান্দেল্লোই কিন্তু প্রথম পর্দাটা তুলে নিয়ে খোলা পর্দার মঞ্চে দর্শককে নিয়ে, কিন্তু তাই বলে এই কথা ভেবো না যেটা পিরান্দেল্লোর আবিষ্কার, কারণ ধরো এলিজাবেথন স্টেজ যদি ভাবো, তখন পর্দা বলে কিছু থাকতো ছিলই না। রোমান স্টেজ, গ্রিক স্টেজ, পর্দা নেই, পর্দা না থাকাটাই থিয়েটার ছিল। পিরান্দেল্লো সেটা যেই প্রসিনিয়ামের মধ্যে আনলেন, অমনি একটা বিপ্লব ঘটে গেল। কারণ প্রসিনিয়ামের যে আমাদের ওই যে বললাম অভ্যেস, আমাদের
নাট্য প্রত্যাশা, প্রসিনিয়ামে সবকিছু দেখে দেখে আমাদের মনে হয়েছে এইটাই থিয়েটার, এটার বাইরে আর কিছু না, একে বলে থিয়েটার। সেটা যে নিয়মগুলো ভাঙা হলো, আমরা ভয়ঙ্কর চটে গেল। তো এটা হলো মানে এই একটা প্রধান গন্ডগোলের জায়গা। আরো একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে একবার ওই যে সেকেন্ড অ্যাক্টের শেষে ম্যানেজার যেই বলে যে হ্যাঁ এইখানে এই তারপর কার্টেন বলতে হুড় হুড় করে কার্টুন নামতে থাকে, বলে কার্টুন কার্টুন ফেলতে বলেছি না, এরকম একটা গন্ডগোলের জায়গা তৈরি হয়। নয়ন কবিরের পালাতেও ঠিক ওই রকমই একটা আছে, একজন পর্দা পর্দা বলে, পর্দা পড়তে থাকে, আর নয়ন বলে কবি ভাই পর্দা তোলো পর্দা তোলো। এই গল্প চলবে না, অন্য গল্প করতে হবে, গল্প নিয়ে ওরা ডিগবাজি খায়, নয়ন কবির থাক। এরপরে আমরা আসছি যে নাট্যপাত্রদের কি ফাংশন। আমরা অনেকজনকে পাচ্ছি, দুটো গ্রুপ পাচ্ছি। একটা হচ্ছে যারা থিয়েটারে অভিনয় করে, আর একটা হচ্ছে যারা থিয়েটারে কখনো এক্সপ্রেসড হতে পায়নি, কখনো তারা থিয়েটারে আসতে পেল না, সেই নিয়ে তাদের আপত্তি যে আমাদের থিয়েটারে আনো, আমাদের গল্প করে দেখাতে হবে, আমাদের আলাদা একটা জীবন আছে। লক্ষণীয় যে এরা কাল্পনিক চরিত্র, এরা বলছে যে আমাদের জীবন আছে, আর যারা রিয়েল লাইফের অভিনেতা তাদের জীবন সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না। আচ্ছা, একটা প্রশ্ন করি, যে কেউ পারলে একটা উত্তর দাও, বেশিক্ষণ সময় দেবো না। এই নাটকে একজন চরিত্রের একটা নাম আছে ডেফিনেটলি, সেটা একাধিকবার বলা হয়, সেই চরিত্রটা কে? 1 2 3 4 5 হলো না, আমি বলে দিচ্ছি, সে হচ্ছে মাদাম পাচে, ওই যে মহিলা প্রসিকিউশনের মানে হোয়াইট ফ্ল্যাশের কারবার করে, এই স্টেপ ডটারকে ভিড়িয়ে দিয়েছিল ফাদারের সঙ্গে, সেই মহিলা। এই নামটা আছে কেন, সেটা একটা অদ্ভুত প্রশ্ন, তা আমাদের পক্ষে টের পাওয়া শক্ত। পাচে শব্দটা ইটালিয়ান, ওর মানে হচ্ছে পিস। ইনলা সুয়া ভলন্তাদে এর নস্ট্রা পাচে, দান্তের বিখ্যাত লাইন, এই পাচে হচ্ছে পিস। তো এই যে দেহ ব্যবসায়ী, এই মাসিয়া, বাড়িগুলি মাসিয়া, সে হলো গিয়ে এখানে শান্তির প্রতীক, এবং সেই তার ধরুনই এই বিচ্ছিরি ঘটনাটা ঘটে। এটাও বোধহয় একটা কিম্ভূত ব্যাপার, যার জন্য এই নাটকটাকে কিম্ভূত থিয়েটারের পর্যায়ে ফেলা যায়। কারণ কিম্ভূত থিয়েটারের একটা কাজ হচ্ছে নানান বিকৃতি নিয়ে কাজ করা। পিরান্দেলম নাটকে আমরা মাঝে মাঝেই তাই দেখতে পাই। তো একটা প্রশ্ন হচ্ছে যে এরা কেউ কি এই নাটকের পাত্রপাত্রী, যারা ছিল গোড়াতে, তারা একটা অন্য নাটকের চরিত্র হয়ে উঠত, আদারওয়াইজ তারা কেউ নয়। আর যারা এলো তারা অন্য আর একটা নাটক করতে চাইছে, তাহলে নাটকটা কি? কোথাও কোনো নাটক নেই, একটা দিকে প্রত্যাশা, আর একটা দিকে কি বলবো, নন নন এক্সিস্টেন্স বলতে পারো। দু অর্থেই চরিত্রগুলো আসলে কিন্তু নেই, শূন্যে ভাসছে। কিন্তু আর একটা প্রশ্ন আসে যে এই যে নাটকটা প্রপোজ নাটক যেটা, সেটা কিরকম, মানে চরিত্রটা বলছে আমাদের জীবনে এইসব ঘটেছিল, এইগুলো দেখাতে হবে ইত্যাদি। চরিত্রদের জীবনী কি নাটকের অ্যাকশন? এটা নিয়ে অ্যারিস্টটল আপত্তি করে গিয়েছিলেন যে ক্যারেক্টারকে দেখানোটা নাটকের উদ্দেশ্য নয়, একটা অ্যাকশন দরকার। হ্যাঁ, তার এটা আধুনিক নাটকে সেটা থেকে ভেঙে অনেক দূরে বেরোনোর চেষ্টা করা হয়েছে, বেরোনো গেছেও, আবার সবটা বেরোনো যায়নি ওটাকে। কিন্তু যাই হোক, চরিত্রটা হইচই করছে আমাদের জীবনটাকে শোনাতে হবে, কিন্তু সেটা কি একটা ড্রামাটিক অ্যাকশন হবে? এইখানে মনে হয় যে এই যে আমাদের প্রচন্ড ব্যক্তিকেন্দ্রিকতা, আমার কথা আমার কথা বলতে হবে, আমার কথা, এই কবিতাতে খুব বেশি দেখবে যে এপিক থেকে আর রোমান্টিক কবিতায় যে এটা ট্রানজিশনটা, এপিক কবি নিজে কোথাও হাজির নেই। আমি শব্দটা এপিক কবিতাতে পাওয়া যায় না,
কিন্তু রোমান্টিক কবিতাতে তো সবই আমি। আধুনিক বাংলা কবিতা বলে যা চলছে সেখানে দেখো, আমি যা কিছু বুঝতে পারিনি, আমার পেটের মধ্যে হাঁচো করছে, সেগুলোকে কবিতা বলে উড়ে দেওয়ার চেষ্টা করা, এক খুব নিষ্করুণ হলো কথাটা। ভালো কবিতাও লেখা হচ্ছে, 1-2% বোধহয় লেখা হচ্ছে, কিন্তু সাধারণভাবে যা কিছু একটা আমি 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 করি, সেটাকে কবিতা বলা হচ্ছে। এটা হচ্ছে একটা একটা বিবর্তনের পরিণতি বলতে পারে। যা হোক, তো চরিত্রের জীবনে গিয়ে কি করে একটা নাটক হতে পারে? হয় না। ধরো অ্যাকশন বললে অ্যাকশনের একটা প্যাটার্ন থাকে। এই নাটকের অ্যাকশনটা কিন্তু বেসিক্যালি মেলোড্রামার প্যাটার্ন। মেলোড্রামার সঙ্গে তোমরা পরিচিত, ওই বলিউডের ফিল্ম দেখেছো, হলিউডের বেশিরভাগ ফিল্মই মেলোড্রামা, অর্থাৎ প্রচুর আবেগ বাড়িয়ে তোলে, প্রচুর আবেগ বাড়ানো জিনিস। অনেকক্ষণ ধরে খুব আবেগের সমুদ্রে হাবুডুবু খেয়ে বাবা ফল আলো হলো, বেশ একটুখানি নিজেকে উঁচু বলে মনে হচ্ছে, হালকা পায়ে হেঁটে হিরোর মতন বাইরে বেরোলুম, এইরকম। তো মেলোড্রামাটা হচ্ছে দুঃখেরও হতে পারে, সেখানে ভীষণ ট্র্যাজেডি, উফ কি ভয়ঙ্কর। এই যে এদের যে কাহিনীটা, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। মেলোড্রামাটিক ব্যাপারটা, এই মেলোড্রামার এগেনস্টে কিন্তু ইবসেন প্রথম ঘুরে দাঁড়ান, যে রিয়েলিজম, স্টেজে রিয়েলিজম মানে আগের দিন তোমরা জোলা প্রসঙ্গ খানিকটা শুনেছো। ইবসেন কিন্তু অত্যন্ত বুদ্ধিমান লোক ছিলেন। তিনি মেলোড্রামার উপাদানগুলো কিন্তু নাটকে ব্যবহার করেছেন। খেয়াল করে দেখো যে মেলোড্রামা যেসব টিপিক্যাল উপাদান, যে স্ত্রী কিছুটা অসহায়, স্বামী সবকিছু কন্ট্রোল, ধরো ডলস হাউস, সেখানে সেখানে স্বামীর একজন বন্ধু যে স্ত্রীর প্রতি আকৃষ্ট, সেরকম একটি চরিত্র আছে। এইসব একটা গোপন নথি আছে, ডলস হাউসে আছে। তো এগুলো সব কিন্তু মেলোড্রামাতে থাকে। সেই নথিটা শেষকালটায় ত্রাণ করে আর কি। সেই নথিটা যে কোনো রকমেই হোক না কেন, একটা গোপন নথি থেকে সেটা আবিষ্কৃত হয়, এবং সেটা থেকে নায়ক নায়িকারা উপকৃত হয়। ডলস হাউসেও তাই হয়। একটা বন্দুক টন্দুকও থাকে, রিভলভার থাকে। পিরান্দেলো সেটা ব্যবহার করেছেন, দেখবে এই ছেলেটা, 14 বছরের ছেলেটার পকেটে একটা রিভলভার, সেটা কোত্থেকে এলো, কি করে এলো, তার কোনো হদিশ নেই। ওয়াইল্ডটাকে এই বন্দুক ব্যবহার করেছেন, মেলোড্রামার বন্দুক ইবসেন ব্যবহার করেছেন। হেডা গ্যাবলারে ওই বন্দুক ব্যবহার করেছেন। অর্থাৎ মেলোড্রামার উপাদানগুলো ব্যবহার করে করে এরা দর্শককে আশ্বস্ত রাখছেন যে হ্যাঁ হ্যাঁ, তোমরা এটা যা দেখছো এটা একটা নাটকই হচ্ছে, এইসব দেখো দেখো এইসব জিনিস আছে, এইগুলোই তো নাটক আসলে। কিন্তু এমন প্রচন্ড ভাবে মোচড় দিচ্ছেন গল্পকে যে দর্শক হতভম্ব হয়ে যাচ্ছে। ওরা যে শেষকালটা বেরিয়ে যাবে বাড়ি থেকে স্বামীকে ছেড়ে, এটা কেউ ভাবতে পারেনি। এবং এটা জানি না তোমরা জানো কিনা, যে ডলস হাউস আমেরিকাতে অভিনীত হয়েছিল ব্রেকিং এ বাটারফ্লাই এই নামে। ওদের একটা কথা আছে না, ব্রেকিং এ বাটারফ্লাই অন এ উইক, মানে মশা মারতে কামান দাগার মতন। তো ওই মোরাকে বাটারফ্লাই কল্পনা করে তাকে ওই সমাজের চাকায় যেন সে গুড়িয়ে যাচ্ছিল, কিন্তু শেষকালটায় তার স্বামী তাকে ক্ষমা করে দিল। হ্যাঁ, টরভাল বা আমাদের বাংলাতে তপন, সে গুরুকে ক্ষমা করে দিল, এবং দুজনে আবার মিল হয়ে গেল। না হলে দর্শক মানবে না। জার্মানিতে এটা করতে হয়েছিল, ইবসেন নিজেই পাল্টে দিয়েছিলেন সেটা। আমেরিকাটা ইবসেন নিজে পাল্টান নিয়ে বসে, না হলে দর্শক নেবে না। কাজে কি প্রচন্ড লড়াই তাদের করতে হয়েছিল ভেবে দেখো। এবং ডলস হাউসের পরে ইবসেনকে তো প্রচন্ড গালাগাল খেতে হয়েছিল। বিবাহের পবিত্র বন্ধন তাকে অস্বীকার করছে, চার্চের ম্যারেজ আর মেড ইন হেভেন, পৃথিবীতে নয়, বিয়ে হয়ে থাকে স্বর্গে, জন্ম জন্মান্তরের স্বামী, তার বাড়ি ছেড়ে চলে যাওয়া, বাপান্ত করেছিল ইবসেনকে। ইবসেন সেই জন্য পরে গোস্ট লিখলেন যে ছেড়ে যাওয়ার যোগ্য স্বামীকে ছেড়ে না গেলে কি অবস্থা হয় দেখো।
পরবর্তী প্রজন্মেও সেই বিষ ছড়ায়। এবং তখন ইবসেনকে তো আরোই যাচ্ছে তাই করা হলো, নর্দমা জীব জীব হেন কেন বলে একটা ওপেন ব্রেন খুলে আমাদের দেখিয়েছেন। তখন ইবসেন আর একটা নাটক লিখলেন, সেটার নাম হচ্ছে অ্যান এনিমি অফ দ্য পিপল। সেখানে সত্যি জলের দূষণ নিয়ে নাটক, এবং কিভাবে দেশের সর্বনাশ করা হচ্ছে ওই দূষণের ব্যাপারটাকে চেপে রেখে। এবং তার ধরুন একজন দেশ থেকে বিতাড়িতও হচ্ছে, যে ডাক্তার যে প্রথম ব্যাপারটা আবিষ্কার করেছিল এবং প্রচার করেছিল যে জল বিষিয়ে গেছে, তাকে কালিয়া ডগের মতন একেবারে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। এই এই এইভাবে এদের লড়াই করে যেতে হয়েছে মেলোড্রামার উপাদানগুলোকে ব্যবহার করে। পিরান্দেল্লো সেই মেলোড্রামার উপাদান, সেই ভয়ঙ্কর ঘটনা, বাপ মেয়ের মধ্যে ইনসেস্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো ব্যবহার করেছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, কোনোটার ঠিক ফাউন্ডেশন নেই, সবগুলো যেন শূন্যে ভাসছে। আগেই বললাম যে চরিত্রগুলো আসলে শূন্যে ভাসছে, কারণ এদের ব্যাকগ্রাউন্ড নেই। রিয়েলিজমের পরে আসে সিম্বলিজম, এবং ওই মেটাল লিঙ্ক খুব বিখ্যাত যার জন্য। কিন্তু সিম্বলিজম বেশি দিন টেকেনি, কারণ সিম্বলিজম মেটাল লিঙ্ক নিজেই স্ট্যাটিক থিয়েটার নাম দিয়েছিলেন, যে যেখানে স্থির স্থানু, ওই ট্রিস্টান অ্যান্ড ইসোল্ডে নাটকটাতে যেমন পশ্চাৎপটটা করা হয়েছিল মিডিয়েভাল ট্যাপেস্ট্রির মতো, ব্যাকগ্রাউন্ডটা ট্যাপেস্ট্রিতে যেরকম সব ঘটনা পরপর পরপর ঘটছে, কিন্তু ট্যাপেস্ট্রিতে সবগুলো একসঙ্গে উপস্থিত, যেটা আমাদের অজন্তা গুহার পেন্টিং এ দেখতে পাবে, যে বুদ্ধের জীবনের নানান ঘটনা একটাই বড় দেয়ালের মধ্যে পরপর পরপর আঁকা। মধ্যযুগের ইউরোপে প্রচুর তাই দেখতে পাবে। পেন্টিং এ মাইকেল এঞ্জেলোর লাস্ট কি বলে লাস্ট জাজমেন্ট, তাতেই যেমন দেখতে পাবে যে সবকিছু একসঙ্গে উপস্থিত এইরকম। তো এই স্ট্যাটিক থিয়েটারের কনসেপ্টটা দর্শককে বেশি দিন নেয়নি, আর মেটাল লিঙ্কের ওই ওই দার্শনিকতা সেটাও দর্শককে বেশি দিন নেয়নি। কিন্তু পিরান্দেল্লো স্ট্যাটিক থিয়েটারের বদলে অদ্ভুত একটা ভঙ্গুর, এই থিয়েটারটা কেবলই গড়ে উঠতে গিয়ে ভেঙে যায়, কেবলই গড়ে উঠতে গিয়ে ভেঙে যায়। এটা ভঙ্গুর থিয়েটার তৈরি করে জিনিসটা ভীষণভাবে আমাদের কাছে আকর্ষণীয় করে তুলবে। গ্রাহ্য কতটা হলো সেটা ইতিহাস বলবে। আর একটা ব্যাপার, এখানে একটা ছোট টুকরো দিয়ে রাখি, যে নাটকটা যদিও হবার কথা হচ্ছে, কিন্তু কোনো অর্গানাইজিং বডি মানে ব্রেন এর পেছনে নেই, লেখক অনুপস্থিত। আমরা একটু আগে বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ পড়লাম, সেখানে কিন্তু ঠিক এর উল্টোটা করছে। লেখক উপস্থিত, লেখক নাটক লিখতে পারছে না, সে চরিত্র পাচ্ছে না। পিরান্দেল্লোর নাটকে দেখছি এরা বলছে যে আমাদের আমাদের বলার অনেক কিছু আছে, আমাদের বলতে দাও। কিন্তু বাদল সরকার নাটকে এবং ইন্দ্রজিতে এদের কিচ্ছু বলার নেই, এরা এক ছকে বাঁধা এক রকমের মানুষ। অমল বিমল কমল এবং ইন্দ্রজিৎ যে নিজেকে নির্মল বলে চালাবার চেষ্টা করে, এবং লেখকের ধমক খেয়ে শেষকালটা স্বীকার করে যে না, আমি আমি ইন্দ্রজিৎ, আমি একটু আলাদা রকম হবার কথা ভেবেছিলাম, কিন্তু হতে পারিনি, আমিও ওদের মতোই গর্তলিকা প্রবাহের শিকার। উল্টো দিকে চলে যাচ্ছে ব্যাপারটা। মানে আমি যদি ধরে নিই যে পিরান্দেল্লো এর ইন্সপিরেশন, তাহলে আমরা বুঝতে পারি যে কি ভীষণভাবে নতুন করে পিরান্দেল্লোকে পাওয়া সম্ভব যদি নাট্যকার সেরকম হন। তো ওই নাট্যকার বসে আছেন ওখানে, এখানে নাট্যকার উপস্থিত, ফলে কোনো অর্গানাইজিং মাইন্ড না থাকার ফলে জিনিসটা এলোমেলো চলছে, এবং হয়তো সেটাই বাস্তব। নাটক আর্টিফিশিয়াল, বাস্তব জীবন তো ঠিক গোছানো ভাবে চলে না। সেই একটা আইডিয়াও চলে আসছি নাটকের সঙ্গে। এই নাটকটাকে 6 ক্যারেক্টার্স ইন সার্চ অফ অ্যান অথার, কমেডি ইন দ্য মেকিং, এইখানেই একটা যেন ব্যঙ্গ হয়ে আছে। এটা কি একটা কমেডি? ফরাসিরা আবার নাটক মাত্রকেই কমেডি বলে থাকে, ইটালিতেও কমেডিয়া ডেলার্ট নাটক অর্থে।
কিন্তু এইখানে কমেডি কথাটা অন্য একটা জিনিস মনে পড়ায়, সেটা হচ্ছে চেকফের চেরি অর্চার্ড, বাংলায় আছে মঞ্জরি আমের মঞ্জুরি। চেরি অর্চার্ডকে চেকফ কমেডি ইন 4 acts বলেছিলেন, যেটা একটা বলতে পারো ধ্বংসর একটা চিত্র, একটা গ্র্যাজুয়াল ধ্বংস, একটা ডিজেনারেশন, অকর্মণ্যতা, সব শেষ হয়ে যাওয়া এবং নতুন একটা যুগের আগমন, যে যুগটা পুরনো যুগের ভ্যালুস গুলোকে বোঝে না, সেটাকে উনি কমেডি নাম দিয়েছে। বস্তুত স্টানিস্লাভস্কি ডিরেকশন দিয়েছিলেন, তার সঙ্গে চেকফের নিয়মিত চিঠিপত্র চলতো। চেকফ এসে মাঝে মাঝে রিহার্সালও দেখতেন, দেখে স্টানিস্লাভস্কিকে বলেছেন যে অমুক জায়গায় রানেভস্কায়া কেঁদে ভেঙে পড়বে। স্টানিস্লাভস্কি উত্তরে বললেন যে না, আমার মনে হচ্ছে ওখানটায় যদি কাঁদে তাহলে দর্শকরা হেসে ফেলবে। চেকফ বললেন যে হ্যাঁ, আমি সেইটাই চাইছি, সেই জন্যই ওখানে কাঁদবে। একটা অদ্ভুত দৃষ্টি, চেকফকে আমরা এখনো অব্দি ঠিক বুঝে উঠতে পারিনি। যেমন আমি বলবো যে পিরান্দেল্লোকেও সম্পূর্ণ বুঝে উঠতে পারিনি আমরা। এদের ড্রামা বা থিয়েটারের ভিশন, ওই কে যেন একজন বলেছিলেন যে চেকফকে ঠিক মতন বুঝতে আমাদের এখনো 100 বছর লাগবে। তো 100 বছর হয়ে গেছে, কিন্তু এখনো চেকফের নাটকগুলো বাংলাতে অন্তত দেখি কিরকম প্যান প্যানে সেন্টিমেন্টাল করে হাজির করা হয়। অথচ চেকফ বলেছিলেন যে হ্যাঁ, কান্না দেখে হাসুক, আমি এইটাই চাইছি, সেইভাবে করতে। কমেডি, সবই কমেডি। চেরি অর্চার্ড, এই যে ইনসেস্ট, হ্যাঁ, একটা রগরগে কাহিনীর আমরা কথা বলছিলাম, মেলোড্রামাতে যেরকম থাকে, অতি নাটকীয় একটা গল্প। ইনসেস্টের একটা ব্যাকগ্রাউন্ড আছে অবশ্য, সেটা হচ্ছে যে পিরান্দাল্লোর স্ত্রী পাগল হয়ে গিয়েছেন, জানো কি? এবং পিরান্দাল্লো তাকে ঘরে রেখে নিজে সেবা শুশ্রূষা করে নিজের কাছে রাখার চেষ্টা করেছিলেন, শেষ অব্দি একটা সময় পারলেন না। পিরান্দাল্লোর তখন আর কি তাকে ওই অ্যাসাইলামে পাঠাতেই হলো। পিরান্দাল্লোর স্ত্রী প্রচন্ড সন্দেহ বাতিগ্রস্ত হয়ে পড়েছিলেন ওই উন্মাদনার কারণে। তিনি কেবলই সন্দেহ করতেন যে পিরান্দাল্লোর নিজের মেয়ের সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক আছে, সেই হিংসে তিনি জ্বলে পুড়ে মরতেন। সেই ব্যাপারটা এইখানে ছায়াপাত করেছে। এটা হতে পারে, যদিও নাট্যকারের জীবনী সম্বন্ধে অনুসন্ধান করতে যাওয়া মানে আমি খুব অপছন্দ করি, কারণ আমরা দেখছি নাটকটা, আমরা পিরান্দাল্লোর জীবনী তো দেখছি না। কিন্তু এটা একটা একটা সাইড লাইট আর কি, এবং জিনিসটা কি বলবো, ইংরেজি ভাষায় বলতে গেলে খুব সর্ডি একটা ইস্যু, শুধুমাত্র মেলোড্রামাটিক নয়। এবং এই যে ঘৃণ্য বিভৎস ব্যাপারটা, এটাও ওই গ্রোটেস্কের কন্ট্রিবিউট করছে। আবার বলছি যে ওই গুগল ইমেজেসে গিয়ে গ্রোটেস্কের ছবি দেখো, বিকট বিকট সমস্ত হয়ে গ্রোটেস্কের চর্চা ধরো। আর যদি ক্লাসিক্যাল ছবি দেখতে চাও তাহলে হিরোনিমাস বসের ছবিগুলো দেখবে, বিকট বিকট, বিশেষ করে টেম্পটেশন অফ সেন্ট অ্যান্থনি ইত্যাদি। গ্রুনেওয়াল্ডের কিছু আছে, বেশ কিছুই আছে, আরো সমস্ত আছে। গ্রোটেস্কের চর্চা, মানুষের যে লিওনার্দো দা ভিঞ্চির কিছু স্কেচ আছে, বিকৃত মুখ সমস্ত, অর্থাৎ আমাদের মধ্যে একটা কিছু আছে যা এই বিকৃতিকেও প্রশ্রয় দেয়। এটা আছে, কেন আছে, কি বৃত্তান্ত, সেটা সাইকোলজিক্যাল মানে নিউরো সাইকোলজির একটা আলোচ্য বিষয়, সেটা নিয়ে আজকে আলোচনা করছি না, আমাদের মগজের মধ্যেই সেটা আছে, সেটা আজকে থাক। আমরা আলোচনা করবো যে এই কাহিনীটা নিয়ে। এমন এই কাহিনীটা সম্বন্ধে একটা প্রশ্ন মানে ছুঁয়ে এলো, সেটা হচ্ছে যে এই এই কাহিনী যেটাকে বলা হচ্ছে যে নাটকের শ্বাস আর কি, এর প্রতি আমাদের নৈতিক প্রতিক্রিয়া কি, আমরা কিভাবে রিয়াক্ট করি। এটা খুব ভালো থিয়েটার হতে পারে, কিন্তু কোনো এথিক্যাল মেসেজ কি এটা আমাদের দিচ্ছে?
এমন এইটা যখন আমরা খুঁজতে যাই তখন একদিকে তো বললাম যে এটা কতদূর গ্রোটেস্ক সেইটা, এবং ইটস আই এম সরি পিরান্দেলো তিনি হি ওয়াজ কোয়াইট অ্যাওয়্যার যে ব্যাপারটা একটা বিকৃতির ব্যাপার, যার জন্য ওই যে বাপ মেয়ের দৃশ্যটাকে উনি একেবারেই সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ততর করে এনে তারপরে তো সেটার একটা প্যারোডি মতনও করে দিয়েছে, মানে জিনিসটার গুরুত্ব খুব কমিয়ে দিয়েছে, কিন্তু জিনিসটা যে আছে সেটা আমরা অস্বীকার করতে পারি না। এবং ছবিতে আমরা যেমন কিছু কিছু বিকৃতি মেনে নিই, এই সুনীল দাসের বিখ্যাত কাক, সে এত বড় একটা হাঁ করে আছে ভূষুন্ডি কাকের মতন, আমরা অবাক হয়ে তারিফ করি যে বাপরে বাপ এই কি জিনিস। সেই রকমই ওটাকে পিরান্দেল্লো ইমিটেট করিয়ে শিল্পের পর্যায়ে তুলে নিয়ে গেছেন, যাতে আমাদের রিয়েলিটি হিসেবে ওটা অ্যাফেক্ট না করে, ওটা থিয়েট্রিক্যালি। কিন্তু শুধুমাত্র থিয়েট্রিক্যাল হওয়াটাই কি একটা শিল্পের উদ্দেশ্য হতে পারে? মানে থিয়েটার কি শুধুমাত্র থিয়েটার? তা যদি হয় তাহলে তো পিরান্দেলের চাইতে গিয়ে আমাদের সার্কাস সলিল বা রাশিয়ান সার্কাস টার্কাস যায় দেশে আসে, সেগুলো তো অনেক ভালো থিয়েটার, তাই না? জিনিসটা কোথায় সেটা থিয়েটারটা কোনখানে নাটক আর কোনখানে শুধুমাত্র গিমিক হয়ে যাচ্ছে, সেই বিচারটাও আমাদের করতে হবে। কাহিনীটা নিয়ে দুটো একটা প্রশ্ন, যে কাহিনীটাকে আমরা যদি রিয়েলিস্টিক্যালি ভাবি তাহলে কি দাঁড়ায়? কেমন আমি এটা গুলিয়ে পাশে ফেলি, সেই জন্য একটু লিখেই নিয়েছি যে এই বাপ এবং মা এদের প্রথম ছেলে জন্মালো 22 বছর আগে, তার এখন বয়স 22 বছর আগে সে জন্মালো। মেয়েটি জন্মালো অন্তত 18 বছর আগে ধরে নিতে হবে, তাকে যেমন দেখছি 18-19। তো মাঝখানে 3-4 বছরে ওই সব প্রেমে পড়া, ইলোপমেন্ট হওয়া, অন্য মানে এমন জায়গায় পালিয়ে যাওয়া ইত্যাদি। আর সবচেয়ে ছোট যে মেয়েটি যে ডুবে মরে তার বয়স 4, তাহলে আজ থেকে 4 বছর আগে সে জন্মেছে। আর ছেলেটির বয়স সেই সময় তাহলে 10, যেহেতু এখন সে 14, আর সেই সময় মেয়েটির বয়স 14 যখন এই বাচ্চাটা জন্মালো। আচ্ছা, এই খুকি জন্মালো তখন ছেলের বয়স 10, মেয়েটার বয়স 14। আচ্ছা, এইবারে খুকি জন্মানোর 3 বছর 10 মাস পরে সেই ক্যারানিটি মরল, কারণ আজ থেকে 2 মাস আগে বাবা মারা গেছে বলে একটা কথা শোনা যায়। কেমন? তাহলে 2 মাস আগে এরা আবার পুরনো শহরে, মানে যাকে বলে পৈতৃক শহরে ফিরে এলো। সেখানে এসে মা মাদাম পাঁচের কাছে কাজ নিল। আচ্ছা, এইবারে যে মিলিয়ে দেখো যে এরা যখন ইলোপ করলো ওই মা এবং প্রেমিক, তারপরে বাবা এদের খুঁজে পায়নি, বলছে আমি আর ট্রেস করতে পারিনি, আই লস্ট ইন্টারেস্ট, এই কথা বলছে। কিন্তু সে এই যে মেয়েটা স্টেপ মাদার, স্টেপ ডটার, তার স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো, তাকে উপহার নিয়ে যেত, টুপি দিয়েছিল। কি করে, কখন, কি করে হলো এটা? পরে সে আবার মেয়েকে দেখে চিনতে পারলো। এই মেয়েকে সে কখন দেখেছিল? ওই মাদাম পাছে যখন মেয়ের সঙ্গে ওকে ভিড়িয়ে দিয়েছিল সেই সময় সে নাকি দেখে চিনতে পারে। তাহলে মেয়েটি এখানে এসেছিল 2 মাসের মধ্যেই, যেভাবে হোক সে ওই দেহ পসারিনী হলো। 2 মাসের মাথায় তার বাপের সঙ্গে দেহ সম্পর্ক হলো, কারণ বলছে যে আমার 2 মাস আগে বাবা মারা গেছে, তাই আমি কালো পড়ে আছি। আর এই 2 মাসের মধ্যে সে মায়ের সঙ্গে সেই লোকটার বাড়িতে এসে হাজির হলো বাপ হিসেবে। বাপ মেয়ে কেউ কাউকে চিনতে পারলো না। এটা কোন যুক্তিতে দাঁড়ায়? পুরো গল্পটাই কিন্তু একটা অসম্ভব জায়গায় ঝুলছে, যেখানে যে ঘটনাগুলো ঘটা সম্ভব নয় বাস্তবে, অথচ এই চরিত্রগুলো দাবি করছে এটা আমাদের জীবন, এইটা দেখাও, তাই না? একটা মাত্র দৃশ্য সামান্য একটুখানি ছুঁয়ে যাওয়া হয়েছে, আর অন্য দৃশ্যটা হবে হবে করে
হলো না, মা আর ছেলে, ছেলে বাগানে চলে এলো এবং বলল যে আমি দেখেছি যে ওই ছোট ছেলে, যে 14 বছরে, সে পাগলের মতন মুখ করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, ছোট মেয়েটা, বাচ্চা মেয়েটা জলে ডুবে মরে গেছে। স্টেপ ডটার যে, সে দৌড়ে গিয়ে ফাউন্টেন থেকে এই বাচ্চাটাকে অ্যাপারেন্টলি কোলে তুলছে, আর ঠিক সেই সময় 14 বছরের ছেলে যেটা, সে মাথায় গুলি করল। এরা সবাই এই যে যে লেজিটিমেট চাইল্ড, লেজিটিমেট ছেলে, 22 বছরের ছেলে, সে এদের একেবারেই আমল দিত না, পাত্তা দিত না, খুব হীন চোখে দেখতো, সেই জন্য এই ব্যাপারটা তারা করবে। এটা বোধহয় ঘটা একটুখানি শক্ত, কারণ ওই ছেলেটি কিভাবে কখন ওদের রিজেক্ট করছে, কতখানি তাচ্ছিল্য করছে, আমরা কিছুই দেখতে পাই না। মানে মূল ঘটনাতে স্টেজের ওপরে আজ আমরা দেখছি যে ও বলছে আমি এর মধ্যে নেই, আমি এর মধ্যে নেই, আমাকে জড়াবে না, আমাকে জড়াবে, এই যে আমাকে এর মধ্যে ইনভলভ করো না, কিন্তু তার মানে এই নয় যে এরা খারাপ, এদের প্রত্যাখ্যান করো, এদের এখান থেকে তাড়িয়ে দাও, এদের স্টেজ থেকে বের করে দাও, এরকম কথাও সে বলছে। অর্থাৎ খুব মানে যাকে ইংরেজিতে বলে টেনুমাস, খুব সরু একটা মাকড়সার সুতোর ওপরে পুরো ব্যাপারটা যেন ঝুলছে, পায়ের তলায় কিন্তু মাটি নেই। চরিত্রগুলো কিরকম, আগেই বললুম, এদের কোনো মানে ব্যাকগ্রাউন্ড বলে কিচ্ছু নেই, এর চাইতে আনরিয়াল চরিত্র কমই আছে। এরা প্রচুর কথা বলে, বিশেষ করে দুজন যাদের ওই মেলোড্রামার সেন্টারে রাখা হয়েছে, বাবা এবং স্টেপ ডটার। বাকিটা ছেলে তো কিছুই বলে না, মাও প্রায় কিছু বলে না। একটা জিনিস আমাদের খটকা আরো লাগে, এরা বলছে যে আমরা কালো পোশাক পরে আছি কারণ মেয়েটা বলছে আমার বাবা মারা গেছে। কি করে হয়? তো বাবা তো বাবা নয়। এই যে মা, তার স্বামী তো বেঁচে আছে, ওই পরে দ্বিতীয় লোকটা তো তার স্বামী নয়। যদি দ্বিতীয় লোকটা তো স্বামী হয়, মানে ওই মহিলার স্বামী হয়, তাহলে এরা কেউ ইলেজিটিমেট চাইল্ড হতে পারে না, এরা লেজিটিমেট চাইল্ড। আর যদি স্বামী না হয়, তাহলে এরা তো কালো পোশাক পরবে না, কেন করছে, তাই না? এও আর একটা গন্ডগোলের জায়গা। অর্থাৎ মানে কাহিনীর দিক থেকে এটা একেবারে ঝাঁঝরা, একেবারেই ঝাঁঝরা। ধরো বন্দুকটা, যেটা আগে বলবো, ওটা এলো থেকে, কি করে হঠাৎ একটা ছেলের হাতে একটা বন্দুক এসে হাজির হলো শুধু গল্পের প্রয়োজনে? আরো একটা জিনিস লক্ষ্য করার, যে এই নাটকে যা কিছু আমরা গল্পটা যা জানতে পারি, সমস্তটা ন্যারেশন, সমস্তটা ন্যারেশন। বাপ একবার সবটা ন্যারেট বলে দেয়, স্টেপ ডটার সেও একবার বলে দেয় সব গল্পটা, আবার বারবার বলে দেওয়া হয়, ঘটে না কিছুই আসলে। ওই ঘটনাগুলো যেগুলোকে বলা হচ্ছে চরিত্রদের জীবন দাও, জ্যান্ত করো, কিচ্ছু ঘটে না। ফলে সেই সবদি মনে হয় যে এটা ঠিক মানে আমরা নাটক বলতে যা বুঝি সেই পর্যায়ে ওঠে না, নাকি কেউ হয়তো বলে সেই পর্যায়ে নামবে না, যে তা বলে আমার তাতেও খুব একটা আপত্তি নেই। কিন্তু এটা এমন একটা নাটক যেটার মধ্যে কাহিনী নেই, চরিত্র নেই, লজিক নেই, শুধু থিয়েটারে কতগুলো লোক ঘোরাফেরা করছে, অনেক কথা হচ্ছে, অনেক কি বলবো, আইডিয়ার দ্বন্দ্ব লাগছে, ব্যক্তিতে ব্যক্তিতে কিছুটা কথা কাটাকাটি ইত্যাদি হচ্ছে, অনেক ফিলোসফাইজ করা হচ্ছে, এবং সেইগুলো একটা স্টেজ ওয়ার্থি থিয়েটার হয়ে উঠছে। এবং এই অদ্ভুত ব্যাপারটা পিরান্দাল্লো ছাড়া আর কেউ, মানে হ্যাঁ পরবর্তীকালে পিরান্দাল্লো ইন্সপিরেশনে করতে পেরেছেন। আমি একজনের কথা বললুম, মানে দুজনের কথা বললুম আমাদের দেশে, বাদল সরকার এবং নবেন্দু সেন করেছেন,
বাদল সরকার খুব মিনিংফুল একটা জিনিস করেছেন। পিরান্দলের মতন শেষকালটায় যে এত পুরো জিনিসটা নষ্ট হয়ে গেল, আমার একটা পুরো দিন নষ্ট হয়ে গেল বলে ম্যানেজার গজগজিয়ে রেখে গিয়ে সবকিছু ভুন্ডুল করে দিয়ে বেরিয়ে গেল, এইরকম নয়। বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ যারা পড়েছো তার কবিতাগুলো কারোর কি মনে আছে? মৃত্তিকা সমুদ্রে শেষ, সমুদ্র দিগন্তে সীমা টানা, সৌরমণ্ডলের চক্রে পৃথিবীর নগণ্য ঠিকানা কোথায় হারিয়ে আছে, অনির্বাণ সময়ের কাছে দুটি মুহূর্তের খেলা মানুষের অস্তিত্ব বিলাস, আকস্মিক সমন্বয়ে জীবনের ক্ষণ ইতিহাস, এর যে নিষ্ফল প্রয়াস এখনো লেখেনি মর্তে মানুষের স্বল্প ইতিহাস। তাই না? যে বকের আশ্চর্য প্রশ্ন যুধিষ্ঠির বুঝেছিল ঠিক, কি আশ্চর্য মতপরম যে প্রত্যহ মানুষে মরছে তবু বাকি যারা থাকছে তারা চিরজীবী হবে বলে আশা করছে। ইচ্ছাইতে আশ্চর্য আর কি আছে? বকের আশ্চর্য প্রশ্ন যুধিষ্ঠির বুঝেছিল ঠিক। কিংবা নয়ন কবিরের পালায় পুরোটাই এলো মেলো পাগলামি ভাড়ামো একটা গল্প, কেবলই গড়ে উঠছে কেবলই সেটা ভেঙে যাচ্ছে। এর পছন্দ হচ্ছে না, মানে দুজন মতো এই চরিত্র, একবার এর পছন্দ হচ্ছে না একবার ওর পছন্দ হচ্ছে না। তারপরে দেখা গেল যে নয়ন এবং কবির দুজনেই সম্ভবত এক লোক। আমি বোধহয় সময় ক্রস করে চলে যাচ্ছি নাকি দেবাদিত্য? স্যার, সময় আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই ভীষণ মানে নিষ্ঠুর, তবে আমি এ ব্যাপারে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে শ্রোতাদের কারোরই অসুবিধা হবে না আপনি যদি আপনার বক্তব্য চালিয়ে যান। যাক, নয়ন কবিরের পালাতে আমরা শেষকালটায় দেখছি যে এই যে দুজন যাদের ওই ওয়েটিং ফর গোডোর দিদি আর গোগো বলেও মনে করা হয়েছে, কেউ কেউ মনে করেছেন, তা নয়, অনেক তাৎপর্যপূর্ণ একটা জায়গায় গিয়ে পৌঁছয় নয়ন কবিরের পালা। মনে থাকতে পারে যে গোড়াতে একটা করে গল্প প্রস্তাব করে নয়ন আর কবি সেটাকে খারিজ করে দেয়, অর্থাৎ নাট্যকার আর সমালোচক। নাট্যকার গল্প প্রপোজ করছে, সমালোচক খারিজ করে দিচ্ছে। এই ভূমিকাটা দুজনের মধ্যে। তারপরে দেখা যায় এর গল্প ওর পছন্দ হচ্ছে না, ওর গল্প ওর পছন্দ হচ্ছে না, এই করে তারপরে দেখা যায় দুজনেই আসলে এক লোক। কারণ একই মেয়ে মণিদীপা, তাকে কবির যা প্রেমপত্র লিখেছিল নয়ন ঠিক তাই লিখেছিল। তাহলে এরা এক লোক ছাড়া কি? কিন্তু এই নিয়ে একটা রাগারাগি হয়ে যায়। কবির রাগের চোটে নয়নকে খুন করে দেয়। খুন করে দেখে নিজের অল্টার ইগো সেই তো মরে গেল, তাহলে কি হবে এখন যদি আমাকে পুলিশের কি হবে? ওরা জানে যে দর্শক বলে কেউ নেই, সিট ফাঁকা, কিন্তু সে দর্শকের কাছে কে ঘুরি করতে থাকে যে আপনারা কিন্তু বলবেন ও একটা অত্যন্ত আমাকে কিভাবে উত্তেজিত করেছিল, দেখুন ও আমার মনিকে ও অশ্লীল চিঠি লিখেছিল, ইত্যাদি 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 নানান রকম। আর তাছাড়া ও বেশ থেকে কি দরকার, একটা বাজে একটা মরার দৃশ্যে একটা অভিনয় পর্যন্ত করতে পারতো না। এই বলতে না বলতে নয়ন বলে যে না এইটা স্যার ঠিক বললেন না, মরার দৃশ্যে আমি অভিনয়টা ভালোই করতে পারি। তখন কবির হাঁপ ছেড়ে বাঁচে বলে, তুমি বেঁচে আছো তাহলে? তখন দুই বন্ধুতে আবার মিল হয়ে যায় এবং তখন দুজনের একটা সংলাপ শুরু হয়। সেই সংলাপটা খুব খুব সুন্দর, আমার যতটুকু মনে আছে বলছি। আসলে একটা কথা বলি স্যার, আমাদের এই সবার ভেতরে একটা করে নরম সরম মেয়ে ছেলে আছে। কবির বলে মেয়ে ছেলেদের মধ্যে তাহলে শক্তপোক্ত পুরুষ মানুষ? সত্যি সত্যি, আসলে কিন্তু সেই চিঠি লেখে মণি তার নাম, অথবা রমলা, রমলা আর একবার আগে অন্য একটা গল্প এসেছিল এদেরই বানা, অথবা রমলা। সত্যি সত্যি, যে কোনো নামেই তাকে ডাকা যায়। নিদাগ দুপুরে অথবা রাত্রে কাঁটায় কাঁটায় 12টা বাজলে কে যেন চেঁচায় নিলাম নিলাম, দারুণ শব্দে হাতুড়ি বাজায় নিলাম নিলাম। ভালোবাসা এক, ভালোবাসা দুই, প্রতারণা তারও দ্বিগুণ হাঁকে। প্রতারণা এক, প্রতারণা দুই, ডাক বেড়ে চলে, কেউ তো কেনে না। না, কারা সারি সারি দাঁড়িয়ে ডাকছে, মূল্য বাড়ছে দ্বিগুণ ত্রিগুণ,
নিরাগ দুপুরে অথবা রাত্রে প্রায় প্রতিদিনই। অথচ কিন্তু কি নিলাম হয়, কারা যে কেনে কিছুই বুঝি না। শুধু ধমনীতে ভীষণ শব্দে হাতুড়ি শুনি। আমরা তবে কি নিজেকেই বেচে নিজেকে কিনি? আমরা তবে কি নিজেকেই বেচি নিজেকে কিনি? নিজের মূল্য নিজেরাই গুনি। আমরা তবে কি কেবলই ফাঁকি? এই একটা অদ্ভুত জায়গায় নিয়ে যায়, মানে নাট্যকার আমাদের নিয়ে যায় বা নয়ন এবং কবি নিয়ে যায়, যে সবকিছুই অসার। এবং তারপরে তখন হঠাৎ করে চটকা ভাঙে, এইসব আমরা কি বলছি, না না আমাদের নাটকের শেষ সিনটা যা হোক করে শেষ করতে হবে। ইতিমধ্যে একটা গাড়ি আসে। এই নয়ন কবিরের পালা হচ্ছিল, কিন্তু একটা একটা নাটক হয়ে চুকে গেছে। তার সেটের জিনিসগুলো সব স্তূপ করে চাপা এক জায়গায় করা আছে। এই দুটো লোক পরিত্যক্ত পুরনো অভিনেতা, ওরা মাল বাবার কাজ করে এখন শিফটে। ওদের কাজ হচ্ছে গাড়িতে এইসব সেটগুলোকে তুলে দিয়ে নিয়ে যাওয়া। ওরা যখন ওই নিজের নাটকটা আবার শেষটা তো হয়নি, আবার করে শেষ করতে চায়, তখন গাড়িটা এসে যায়, ওরা সব মালপত্রগুলো তুলে নিয়ে চলে যায়। এই গল্পটাও পিরান্দেল্লোর মতন অসমাপ্ত থাকে, কিন্তু একটা কিছু রেখে যায় আমাদের ভেতরে। ওই যে 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 সংলাপ বলো কবিতা বলো বললুম, ওটা ভাগ ভাগ করে দুজনে মিলে বলে, তো সেই একটা জিনিস আমাদের ভেতরে রেখে দিয়ে যায়, যে কি নিলাম হয়, কারা যে কিনে কিছুই বুঝি না। শুধু ধমনীতে ভীষণ শব্দে হাতুড়ি শুনি। আমরা তবে কি নিজেকেই বেছি নিজেকে কিনি? আমরা তবে কি কেবলই ফাঁকি? এই জায়গাটায় আমার মনে হয় না নগেন্দ্র সেন পৌঁছতে পারতেন যদি না পিরান্দেল্লো থাকতেন, কিংবা মাদল সরকারও যে অদ্ভুত খেলাটা খেলেছেন, যে লেখক একটা নাটক তৈরি করার চেষ্টা করছে, চরিত্র নেই, অডিয়েন্স থেকে কতগুলো লোককে তুলে আনছে। পিরান্দেল্লোর নাটকে স্টেজের মধ্যেই পেছন দিক থেকে 6জন লোক ঢুকে পড়ে, এই 4জন দর্শককে তুলে আনে, এই তোমাদের নিয়ে নাটক করবে। এই খেলাগুলো এবং নাটকের এই নতুন যে প্রচন্ড ডাইনামিজম, এই আবিষ্কৃত হতো না যদি না পিরান্দেল্লো 6 ক্যারেক্টার্স ইন সার্চ অফ অ্যান অথর লিখতেন। তো ভালো, এইবারেতে আমরা তাহলে প্রশ্ন কোয়ারি ইত্যাদির দিকে যাই। আশা করি কিছু বলে উঠতে পারলাম, আমি জানি না কি বলবো, তবে আহ, আমি কনক্লুডিং রিমার্কসে কিছু কথা বলবো। তার সংবরণ আপাতত করছি, তার কারণ প্রশ্নোত্তরের পর্বটি খুব গুরুত্বপূর্ণ। আমি উপস্থিত ছাত্রছাত্রীদের অনুরোধ করছি, যারা বিভিন্ন কলেজ থেকে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, তাদেরও অনুরোধ করছি নির্দ্বিধাতে আপনারা প্রশ্ন করুন। মাইক্রোফোন অন করেই প্রশ্ন করতে পারেন, আর যদি ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজের অসুবিধা হয় চ্যাট বক্সে প্রশ্নটি করতে পারেন, আমি পাঠ করে দেব। I request students to go ahead with any questions you have. We'll be more than happy to hear আচ্ছা, you. আমি এর মধ্যে আমি একটুখানি নাক গলিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। যেহেতু আসছেই না, অতএব সেই সময়টুকু আমি অপব্যয় করবো না। সেটা হচ্ছে, আগের দিনে একজন জিজ্ঞেস করেছিলেন যে ওই অয়দীপ হাউস নাটকের অয়দীপ হাউস কমপ্লেক্সের কোনো ব্যাপার আছে কিনা। আমি তখন সম্পূর্ণ অন্য ট্র্যাকে আলোচনা করছিলাম, তো প্রপারলি রেসপন্ড করতে পারিনি। ব্যাপারটা হচ্ছে যে নাটকের মধ্যে লোকাস্তের একটা সংলাপে আছে যে ওই মাতৃগমন নিয়ে তুই মাথা ঘামিও না, স্বপ্নে অনেক পুরুষই ওরকম মাতৃগমন করে। অর্থাৎ এই যে আর্টসটা ওদের মধ্যে আছে, মানে এই ব্যাপারটা যে ঘটে সেটা সম্বন্ধে সফোক্লিস অবশ্যই অ্যাওয়্যার ছিলেন, কিন্তু সেটা কোনো আদিম তাড়না হিসেবে ভাবার মতন সাইকোলজিক্যাল স্টাডি তখনও তো হয়নি। কাজেই অদিবাস কমপ্লেক্সের কথা তিনি ভেবেছিলেন, এটা ভাবা আমাদের পক্ষে একটু বেশি ভাবা হবে। মানে পরে দেখবে যে মানে এইগুলো কতগুলো স্পেকুলেশন হয়, যেমন আর্নেস্ট জোন্সের হ্যামলেট অ্যান্ড ইডিপাস, হ্যামলেটের মধ্যে ইডিপাস কমপ্লেক্স, সেটা কোনো সাইকোলজিস্ট বা কেউ তার পক্ষে খুব ইন্টারেস্টিং গবেষণা হতে পারে।
কিন্তু শেক্সপিয়ারের মাথায় ওরকম কোনো আইডিয়া ছিল বলে আমার মনে হয় না। এই বেশ, এবার প্রশ্ন আছে থাকে। যেহেতু এখনো সেভাবে প্রশ্ন আমরা পাচ্ছি না, তাই আমি নিজেই একটি প্রশ্ন হয়তো অনেকের মানে এটাও তো একটা ব্যাপার, সেটা হলো যে আমরা অনেক সময় ভাবি অনেক, ঠিক সেই মুহূর্তটাতে গুছিয়ে বলা হয়ে ওঠে না। তো আমি ধরে নিচ্ছি হয়তো সেরকম কয়েকজনের ক্ষেত্রে হয়ে থাকতে পারে। স্যার, আমরা থিয়েটার অফ দি অ্যাবসার্ড, থিয়েটার অফ গ্রোটেস্ক, এগুলি নিয়ে আপনার যা আলোচনা শুনলাম তা ভীষণভাবে আমাদের ঋদ্ধ করেছে। তবে আমি একটু অনুরোধ করব, মানে আপনি আপনার আলোচনাতে এই বিষয়টি নিয়ে অলরেডি বেশ কিছু কথা বলে ফেলেছেন, কিন্তু তবুও ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটু স্ট্রিমলাইন করিয়ে নেওয়ার জন্য এই প্রশ্নটি করছি যে পিরান্দেলোর এই নাটকটি মেটা থিয়েটার হিসেবে আহ দিকটি যদি আপনি একটু বলেন। হ্যাঁ, সেই জায়গাটা আমি একটু ইনডিরেক্টলি ছুঁয়ে গেলুম। কারণ এই যে মেটা থিয়েটার, এই মেটা থিয়েটারটা আমাদের দুটো বাংলা নাটক যে রেফার করেছি সেখানেও আছে, যে থিয়েটারটাই একটা থিয়েটার হয়ে যাচ্ছে। থিয়েটারের মধ্যে একজন এসে বলছে আমরা থিয়েটার করব, এবং পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ওই যে যারা লিড অ্যাক্ট্রেস, লিড অ্যাক্টরও মুক্ত আছে, ওরা আসলে কতগুলো অন্য লোক, ওদের আমরা শুধু দেখতে পাই কতগুলো চরিত্র হিসেবে, অর্থাৎ কোনো চরিত্রেরই আসলে অস্তিত্ব নেই, একটা বানিয়ে তোলা জিনিস। থিয়েটার জিনিসটা বানিয়ে তোলা, আমরা বানিয়ে তোলা, এবং সেইভাবে এটাকে দেখো। থিয়েটারকে শুধু একটা থিয়েটারের উপরে গবেষণা দেখো, থিয়েটার করাটাই একটা আলাদা থিয়েটার হতে পারে। এটা আমি আগে এখানে নয়, আমি অন্য একটা এতে আলোচনাতে বলেছিলেন যে ব্যাপারটা কিরকম জানো, কেউ করে দেখেছো কিনা জানি না, আমরা ছোট বয়সে খুব করতাম। সেটা হচ্ছে একটা বড় আয়না, একটা হাত আয়না নিয়ে তার সামনে দাঁড়ালুম, এবং ওই হাত আয়নার মধ্যে ওই মুখটা রিফ্লেকশন করছে, এটা দেখার চেষ্টা করলেই দেখা যায় যে পরপর পরপর সিরিজ অফ আমার মুখ ভেতরে 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 চলেছে, কেবল রিফ্লেকশন 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 রিফ্লেকশন। এইটা তুমি ওই মেটা রিয়ালিটি বলে ধরতে পারো। রিয়ালিটি উইদিন রিয়ালিটি, উইদিন রিয়ালিটি, উইদিন রিয়ালিটি করতে করতে কত দূর যে চলে যাওয়া যায় তার নেই ঠিক। কিন্তু এই যাত্রাটা আসলে অনন্ত। মেটা থিয়েটারও বস্তুত তাই, যেটা আলোচনাটা কিন্তু অনন্ত, প্রত্যেক পর্যায়ে জিনিসটা থিয়েটার হিসেবে প্রতিভাত হবে, সবটাই সাজানো, কোনোটাই বাস্তব নয়। এই লোকগুলোর গল্পটা আমরা ভাবি যে খুব গল্প, কিন্তু গল্পটাকে ধরে অ্যানালাইজ করলে দেখলে যে ও গল্পটা একদম দাঁড়ায় না। শুধু একটা খাতা মতো দিয়ে মেলোড্রামাটিক কতগুলো তাপ্তি একত্র করে একটা গল্প চেহারা, জীবনীর চেহারা বা কতগুলো মানুষের জীবনের চেহারা হিসেবে চালিয়ে দেওয়া হবে। আসলে ওগুলো ঘটে না বা ওভাবে ঘুরতে পারে না। এই যেটাকে আমরা বিশাল আবেগ বলে ভাবছি, সেটাও একেবারে ফলস। সেটা এই জন্য টের পাওয়া যায় যে মেয়েটা, স্টেপ ডটার আর কি, বলে দেয় যে এই সমস্ত হবে, তখন আমি বেরিয়ে যাই, আগে থেকে বলে দেয়। তারপরে ওই খুকি মেয়েটা মারা যাওয়ার পরে সত্যি চেঁচিয়ে থেকে বেরিয়ে যায়। সব ইংরেজি অনুবাদে ওঠা নেই, কিন্তু একটা বিকট করে বেরিয়ে যায়। তখন ম্যানেজার রেগে মেগে উঠে চলে যায়। এই চলে যাওয়াটা আবার ওই বেরিয়ে যাওয়াটাকেও আরো ফলস, ওটা একটা থিয়েটার, ওটাও জীবন নয়। এইভাবে কেবল আয়নার ভেতরে আয়না হতে 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 চলেছে। এর কারণটা হচ্ছে এই যে আমি ভেবেছিলাম যে একটুখানি বলবো, কিন্তু বলতে গিয়ে আমি থেকে গেলুম। মানে অত কিছু আলোচনা একটা মিটিং এ করা যায় না। একেবারেই তাই, থিয়েটার একেবারেই প্যারাডক্স, থিয়েটার পুরো একেবারেই জিনিসটাই যে একটা প্যারাডক্স, এবং প্যারাডক্স কিন্তু আসলে অনন্ত। প্যারাডক্স নিজেই নিজেকে কোয়েশ্চেন করে যেহেতু, অতএব মানে ওই যে গিরিশচন্দ্র বলেছিলেন রক্ষী মন স্রষ্টা মন, তো আমি আসলে কোন মনটা, এ ওকে দেখছি, ও ওকে সাক্ষী মানছে, এই পরস্পরকে সাক্ষী রাখতে 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 কতদূর যাওয়া যাবে, কোথাও শেষ নেই। অনেক ধন্যবাদ স্যার আপনার উত্তরের জন্য। আমি আবারও একবার সকলকে অনুরোধ করছি, আপনাদের কোনো প্রশ্ন, কোনো অবজারভেশন, কমেন্টস যদি থাকে আপনারা তা জানান।
না হলে আমরা পরবর্তী অর্থাৎ একেবারে শেষ পর্যায়ে চলে আসব। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। স্যার নমস্কার। নমস্কার। আমি জাস্ট জিজ্ঞেস করতে চাইছিলাম যে যেমন আমরা ওয়েটিং ফর গোডটটাও পড়েছি, হুম। তো তো ওয়েটিং ফর গোডটটাকেও কি কিংবুথ থিয়েটার হিসাবে কনসিডার করা যায়? এই যে সব একটা কথা বলে দিই গোড়াতে, এটা আমাদের সাবধান থাকা উচিত। আমরা যে কোনো একটা জিনিসের গায়ে না একটা লেভেল আটকে দিয়ে আমরা ভাবি যে এই ব্যাপারটা বেশ বোঝা গেল, এইটা তাহলে কিম্বুথ থিয়েটার, ওইটা উদ্ভট থিয়েটার, এইটা রিয়েলিস্ট, ওটা। আসলে লেভেলগুলো আমাদের কাজ চালাবার সুবিধার জন্য লাগিয়ে নিই। এই যার কথা বললে ওয়েটিং ফর গোডো বেকেটের, এটাকে মার্টিন এসলিন অ্যাবসার্ড থিয়েটার এই নাম দিয়ে প্রপাগেট করেছিলেন বেকেট এবং আরো একজনকে নিয়ে। পরবর্তীকালে তিনি আবার অ্যাবসার্ড নামটা প্রত্যাহারও করেন। ফলে এটা কিরকম নাটক সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েই যায়। এটাকে কিন্তু ঠিক নেসেসারিলি কিম্বুথ নাটক মানে গ্রোটেস্ক বলা যায় না, কারণ গ্রোটেস্ক নানান বিকৃতি নিয়েও ডিল করে, whereas এখানে আমরা খুব বেশি বিকৃতি সেরকম দেখতে পাই না। যদিও তুমি বলতে পারো যে ইউনেস্কোর নাটকে সবাই গন্ডার হয়ে যাচ্ছে, এটা একটা কিম্বুথ ব্যাপার। কিংবা একটা মরা কেবলই মাপে বিশাল বড় হয়ে যাচ্ছে, জুতো এবং বিশাল জুতো বিশাল পা স্টেজের মধ্যে আস্তে আস্তে উইং দিয়ে ইনফিলট্রেট করছে, এটাকে টেনে হিসেবে জানলা দিয়ে ফেলে দেওয়া বাইরে ইত্যাদি সব বিকট ব্যাপার হচ্ছে। সেখানে যাকে আমরা অ্যাবসার্ড নাটক বলি সেগুলো কিছুটা কিম্বুথের দিকে চলে যায়, কিন্তু আদারওয়াইজ সেইভাবে কিম্বুথ থিয়েটার ওয়েটিং ফর গোডোকে বলা যায় না, বা এন্ড গেমকেও বোধহয় বলা যায় না। আচ্ছা স্যার। চলে যাচ্ছে। একটা জিনিস দেখো যে আমার অসুখ করেছে, ডাক্তারকে গেলুন, ডাক্তার ওষুধ দিলেন, আমার প্রাণে শান্তি হয় না। ওই অসুখের কি নাম না জানলে আমার প্রাণে শান্তি হয় না। ওই নামটাকে আমি যেই পাই আর ধরা দিচ্ছে, তাহলে আমি অসুখটাকে বুঝে ফেলে ওই নামটাকে যখন আমি মহাভারতে দেখবে যে বিরাট পর্বের শেষে অর্জুন যখন বৃহন্নলা হয়ে রথ চালিয়ে যুদ্ধে আসছে, উত্তরকে সঙ্গে নিয়ে উত্তর কৌরবদের থেকে ভয় থেকে পালাচ্ছে, বৃহন্নলা তখন ওকে টেনে ধরে বলছে আমি অর্জুন, তুমি ভয় পেও না। ও বিশ্বাস করছে না, বলছে আপনি যদি অর্জুনের 10টা নাম বলতে পারেন তাহলে আমি বিশ্বাস করব। তখন অর্জুন তার নিজের 10টা নাম তাকে বলে, তবেই তার বিশ্বাস হয় যে নামগুলোকে পেয়েছি, তাহলে এই লোকটা সেই লোকটাই হবে। এটা আমাদের মনের মধ্যটাই মিশে গেছে। একটা বাংলা ফিল্মে ছিল যে অসুখ করেছে, কি অসুখ রে আমার, ও তোমার তোমার বলেছে লোকোফোবিয়া। লোকোফোবিয়া, কি সুন্দর নামের উপর খুব বেশি ভরসা করো না, কারণ নামগুলো বেশিরভাগ ক্ষেত্রেই খাটে না। রিয়েলিটিটা তুমি লেভেল দিয়ে ধরতে পারবে, রিয়েলিটিটা পাল্টে যায়, নামটা ফিট, এটা হচ্ছে প্রবলেম। বাস্তব জীবন পাল্টে। আরেকটা কোশ্চেন করি। হ্যাঁ নিশ্চয়ই। এই যে মডার্ন ইউরোপিয়ান ড্রামা যেটাকে বলছে আর কি, সম্পূর্ণ আমাদের সিলেবাসটা, তো মডার্নিজমটাকে অ্যাকচুয়ালি কিভাবে মেন করা যায়, মানে এই থিয়েটার এই ড্রামাটাকে মডার্নিজম কিভাবে আসছে? এটা তো তুমি এখন মহাভারতের মতন প্রশ্ন জিজ্ঞেস করলে। মডার্নিজম তার আলোচনা দেখো, আমি খুব কুণ্ঠার সঙ্গে স্বীকার করছি যে আমি ইংরেজিরই ছাত্র ছিলাম, ইংরেজিরই অধ্যাপক ছিলাম। যাদবপুরে আমাদের এমএতে মিসেস ডালওয়ে হয়তো উঠবে, সেটা পাঠ্য ছিল। অধ্যাপক ছিলেন প্রাতঃস্মরণীয় রণজয় কার্লেকার। তিনি 2 বছর শুধু মডার্নিজমের ওপরে ইন্ট্রোডাকশন দিয়েছিলেন, এবং একেবারে শেষের দিকে যখন 2 সপ্তাহ 3 সপ্তাহ পড়ে আছে, তখন তারা হঠাৎ খেয়াল হয়ে তাই তো বইটা ধরা হয়নি। ওই 2-4 সপ্তাহের মধ্যে তিনি বইটা নিয়ে আলোচনা করেন। মডার্নিজম সেই লেকচারের তো শব্দ আমার কিছু মনেও নেই, আর
এই আলোচনাটা আমি অনুরোধ করবো তো আজকে থাক, কারণ মডার্নিজম কনসেপ্টটা খুব গোলমেলে। ড্রাইডেনের নাম শুনেছো? 17th সেঞ্চুরি রেস্টোরেশন প্লেরাইট, তার একটা বিখ্যাত বই এসে অফ ড্রামাটিক পোয়েজি, তাই তো? তাতে ড্রাইডেন নিজেকে মডার্ন বলে ক্লেম করছেন, এবং সরি, শুধু নিজে নয়, নিজেকে তো নিয়ান্ডার নাম দিয়েছেন, নিউ ম্যান। শেক্সপিয়ারকে তিনি মডার্ন হিসেবে ক্লেম করছেন। তাহলে মডার্নিজম কি? হঠাৎ ভার্জিনিয়া উলফ বললেন যে 1910 সালে শিল্প পাল্টে গেল, আমরা মডার্ন হয়ে গেলুম, সেটাই প্রামাণ্য? আর ড্রাইডেনের কথাটা প্রামাণ্য নয় কেন? এই লেভেল দিয়ে কোনো কিছুকে ধরার চেষ্টা করাটা সমীচীন নয়। জিনিসটাকে জানো। যদি তোমার মডার্ন ড্রামায় উৎসাহ থাকে, যেগুলোকে মডার্ন ড্রামা বলা হচ্ছে, সেগুলো নাটকগুলোকে ভালো করে পড়ো, সেগুলোকে ভিজুয়ালাইজ করো, শুধু পড়ানো, পড়ে বোঝার চেষ্টা করো যে মডার্নিজম কি। হিউম্যান নেচার চেঞ্জ। 1910 সালে ভার্জিনিয়া উলফের কথা, হিউম্যান নেচার চেঞ্জ। ওই কি বলে তোমার ইমপ্রেশনিস্টদের ছবির এক্সিবিশন দেখে ভার্জিনিয়া উলফের এই মন্তব্য। তা তিনি যদি ডাডাইস্টদের এক্সিবিশন দেখতেন, আমি নিশ্চয়ই দেখেছিলেন, তাহলে হিজম কথাটা খুব একটা ফাঁদ, যার মধ্যে আমরা পড়ে যাই। আর একটা জিনিস হচ্ছে যে কোনো জিনিসকে গুরুত্ব দেওয়ার একটা উপায় হচ্ছে সেটার পেছনে একটা ইজম লাগিয়ে, যে কোনো এনিথিং ইজম। আর আর কিছু করা বলতে পারি না, আমরা সব আমরা অমুক কিছু ইত্যাদি, ওসবের কোনো মানে নেই। আমি থিয়েটারের লোক, আমি জানি যে থিয়েটার অভিজ্ঞতার উপরে জোর দাও। নিজে কি দেখতে পাচ্ছি, নিজে কি বুঝছি, ওটাকে কি ইজম বলেছিল জেনে রাখা ভালো, তাকে ফাঁদে ফেলার জন্য, তার চেয়ে বেশি প্রয়োজন নেই। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপাতত আর প্রশ্ন আসছে না। আমি আমার কনক্লুডিং রিমার্কস এর দিকে চলে আসছি। প্রথমত, মানে দত্তাত্রেয় স্যারের বক্তব্য যতবার আমি শুনি, গতবারও আমি নিজেকে মন্ত্রমুগ্ধ মনে করেছিলাম, এবারেও তাই। আমার দৃঢ় বিশ্বাস ছাত্রছাত্রীরাও সেই অভিজ্ঞতা অনেকটাই সঞ্চয় করলো আজকে। এবং একটা কথা আমি না বলে পারছি না, তা হলো যে এই যে একটা সত্যি, মানে আমাদের এই ছেলেটি যিনি প্রশ্ন করেছেন, আমি ছেলেটি বলছি না, আমি ধরে নিচ্ছি তিনি আমার থেকে হয়তো বয়সে বড়ও হতে পারেন। এই যে মানে মডার্নিজম বা থিয়েটার অফ দি অ্যাবসার্ড কিনা, বা থিয়েটার অফ দ্য গ্রোটেস্ক কিনা, বা কিংবা আমিও যে কথাটা বললাম যে মেটা থিয়েটারের ব্যাপারটা, এই প্রশ্নগুলো সত্যি বলতে গেলে আমাদের কিন্তু যতটা না অন্তর থেকে উঠে আসে, তার থেকে বেশি সিলেবাস বা পরীক্ষা ভিত্তিক চিন্তা ভাবনা যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় বিভিন্ন ভাবে, তার থেকে উঠে আসাতে বাধ্য করে। কিন্তু তার বাইরে বেরিয়ে নাটকটাকে যে আরো আরো অনেক বড় করে ভাবা দরকার, ঠিক যেরকম ভাবে জীবনকে অনেক বড় করে ভাবা দরকার। মডার্ন থিয়েটার অফ দি অ্যাবসার্ড, মেটা থিয়েটার যাই বলি, জীবন তার থেকে সবসময় অনেক বড়। এবং জীবনের তো এক অদ্ভুত প্রতিফলন সাহিত্য এবং থিয়েটার, বিশেষ করে থিয়েটার। সেক্ষেত্রে মানে সেই বাইরে যাওয়াটা কিভাবে সম্ভব হতে পারে, সেটা আজকের আলোচনাতে অসাধারণ ভাবে উঠে এসেছে বলে আমার বিশ্বাস। এবং আরো একটি কথা আমি বলবো, তা হলো যে আজকে বাংলা সাহিত্যের চর্চা, এখানে বাংলা বিভাগের কেউ থাকলে আমার ধৃষ্টতা মার্জনা করবেন, কিন্তু বাংলা সাহিত্যের চর্চা নিয়ে আমার মনে হয় বেশ উদ্বেগের কারণ রয়েছে। আমি নিজে অকুণ্ঠভাবে স্বীকার করছি যে নভেন্দু সেনের এই অসাধারণ নাটকটি নয়ন কবিরের পালা, যার সম্বন্ধে আমি পরে দেখলাম যে একেবারে মানে কোট অ্যান্ড কোট প্রথম সারির স্যামুয়েল বেকেট স্কলাররা বহু মানে চোখা চোখা পাবলিশারের চোখা চোখা বইতেও নয়ন কবিরের পালাকে মাপার চেষ্টা করেছেন, এবং এই নাটকটিকে স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডোর একটা অসাধারণ ইন্ডিয়ান রেসপন্স হিসেবে দেখা হয়। সেই নয়ন কবিরের পালা কিন্তু আমাদের বাংলাতেই লেখা,
এবং এই সেই হুমায়ুন কবিরের পালার মধ্যে স্যারের আলোচনা শুনতে শুনতে আমি পিরান্ডালকে খুঁজে পেলুম, কিছুটা হয়তো এডওয়ার্ড অলবিকে খুঁজে পেলুম, কিছুটা স্যামুয়েল বেকেটকে তো অলরেডি আমি বলবো খুঁজে পাওয়া গেছে। কিন্তু এই খুঁজে পাওয়া গুলোর থেকেও বড় কথা হলো যে আমাদের বাংলা সাহিত্যের যে অসাধারণ সম্ভার, সেই সম্ভারের যে অসাধারণ মনোগ্রাহিতা, তা আজকে আমরা দেখতে পেলাম। মানে উনি যে সংক্ষিপ্ত পাঠ বললেন স্মৃতি থেকে, এবং ওনার স্মৃতিশক্তির প্রশংসা না করেও বোধহয় পারা যায় না। মানে আমরা আমি, আমার 30-এর বেশি বয়স হয়নি, আমি এতগুলো লাইন বোধহয় মনে করে বলতে পারতাম না। আর আমাদের ছাত্রছাত্রীদের বলবো যে একটা জিনিস একটু ভেবে দেখো, সেটা হলো যে আমরা আজকে যার বক্তব্য শুনলাম, তিনি এই সবকিছুকে নিজের মধ্যে বহন করে নিয়ে চলেন, এবং এই নিজের মধ্যে এত এত সাহিত্য, এত ম্যাজিককে বহন করে যে মানুষ চলেন, তিনি বোধহয় এই অতিমারি আক্রান্ত পৃথিবী কিংবা এই রাজনৈতিক বা ধর্ম বা সমাজের আরো নানান রকম ক্লিন্নতায় যখন চারিদিকটা জর্জরিত, তার মধ্যে ভালো থাকার উপায় খুঁজে নিতে পারেন। এবং আমার মনে হয় সাহিত্য নিয়ে যে প্রশ্নটা বারবার ওঠে যে এসব করে লাভ কি, এই লাভটা বোধহয় এইটুকুই, যে একটা অসম্ভব জর্জরিত পৃথিবীতেও এই আমরা বোধহয় নিজেকেই বেচি, নিজেকেই কিনি, এরকম অসাধারণ লাইন আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়ে দিতে পারে। তো আমি আর কিছু বলছি না, আমি হয়তো খানিকটা আবেগ উদ্ভূতই বলে ফেললাম। সকলকে অনেক ধন্যবাদ, স্যারকে বিশেষভাবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যারা এখানে এখনো রয়েছেন তাদের বলছি, আমাদের আগামী কাল একেবারে ভীষণ তাৎপর্যপূর্ণ ভাবে স্যামুয়েল বেকেটের এন্ড গেমের উপরে আলোচনা হবে। আলোচনাতে থাকবেন ডক্টর অর্ক মুখোপাধ্যায়, এবং নাটক নিয়ে আমাদের আরেকটি আলোচনা শনিবার, কোর্সে 4টি নাটক রয়েছে, সেই চতুর্থ নাটকটি নিয়েও আবার দত্তাত্রেয় স্যার থাকছেন দুটো থেকে। নাটক থাকবে বর্টল্ড ব্রেক্টের খুব বিখ্যাত নাটক, যদিও নাটকটির নাম আমি বলছি না, তার বিশেষ কারণ আছে, সেটা শনিবার স্যারকে কিছু প্রশ্নের মাধ্যমে নাটকটার নাম কেন বললাম না সে উত্তর আমি দেব। স্যারকে অনেক ধন্যবাদ, সকলকে অনেক ধন্যবাদ। আমি সকলকে অনুরোধ করছি আস্তে আস্তে লেকচার লিভ করতে, আমি বন্ধ করব। আমিও সবাইকে ধন্যবাদ জানালাম। এবারে ছুটি নিই। হ্যাঁ স্যার।